আরে বিদেশি সাহেব যে, কি সৌভাগ্য আমার, আপনি আমার দ্বারে। উপরে কিছু না বোঝালেও ভেতর ভেতর একটু চিন্তিত হয় আরস। রেজান সাহেব কি কিছু সন্দেহ করলো? রেজান আরসের কথা ভ্রুক্ষেপ না করেই কুমুদের দিকে তাকিয়ে বলল। কুমুদ কাঁপা কাঁপা চোখে তাকায় রেজানের দিকে। কোনো কথাই বের হয় না তার মুখ দিয়ে। ঘামে শরীর ভিজে উঠে তার। কুমুদের অবস্থা দেখে আরস জোর করে একটু হেসে বলল। আরে দেখুন না, আমাদের কুমুদবতী কি ভীষণ গল্পের বইয়ের পোকা। কয়েকদিন পর পর তার নতুন গল্পের বই চাই। আমার কাছে বই নিতেই এসেছিল সে। রেজান ভ্রু কুঁচকে বলল। তাহলে ওর হাতে গল্পের বই কোথায়? আরস কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। দেখেছো কুমুদ, তুমি কেমন ভুলো মনা হয়েছ, বইটা নিতে এসে না নিয়েই চলে যাচ্ছ। কুমুদের মাথা নিচু করে বলল। ভুলে গিয়েছি মাস্টার মশাই, দিন বইটা। আরস তড়িঘড়ি করে চোখের বালি উপন্যাসটা কুমুদের হাতে এনে তুলে দিল। বইটা নিয়ে কুমুদ আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে চলে যায়। রেজওয়ান নিশ্চিত কুমুদ বই নিতে এখানে আসেনি। রেজওয়ান সাহেব, আপনি কি আমাকে কিছু বলতে এসেছিলেন? রেজওয়ান ধাতস্থ হয়ে বলল। না, তেমন কিছু না। আপনাকে দেখেই মনে হচ্ছে গতকাল রাতে আপনার ঘুম হয়নি। আপনি বিশ্রাম করুন, আমি পরে আসব। আরো সে কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে যায় রেজওয়ান। আরো অবাক হয়ে ভাবে, রেজওয়ান সাহেব কিভাবে জানলো গতকাল রাতেই তার ঘুম হয়নি? তবে কি সে কিছু দেখেছিল? চাচা যান, আসবো? আনোয়ার মোড়ল রাতের খাবারের পরে আয়োজন করে নিজের ঘরে বসে পান খাচ্ছিল আর আরশি বেগমের সাথে সাংসারিক আলাপ করছিল। রেজওয়ানের ডাক শুনে উঠে বসে সে তাড়াতাড়ি করে। আরশি বেগম ঘুমটা টেনে তার পাশে। এসো বাবা। রেজওয়ান ধীর পায়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। আমার পাশে এসে বসো বাবা। রেজওয়ান কিছুটা ইতস্তত করে আনোয়ার মোড়লের পাশে যেয়ে বসে। তার মুখ ভারী হয়ে আছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও রেজওয়ান? জি চাচা যান, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার। রাত ছাড়া তো আপনাকে পাওয়াই যায় না, তাই ভাবলাম রাতেই আসি আপনার ঘরে। বিরক্ত করলাম না তো চাচি? আরশি বেগম অবাক হয়ে বলল। না না বাবা, বিরক্ত করবে কেন? আজ বাদে কাল তুমিও এই বাড়িরই একটা অংশ হতে যাচ্ছ। তোমার যখন খুশি তোমার চাচা চানের সাথে কথা বলতে এখানে আসতেই পারো। আনোয়ার মোড়ল রেজওয়ানের কাঁধে হাত রেখে বলল। ভুলটা আমারই বাবা, আমার তোমাকে সময় দেওয়া উচিত ছিল। আসলে জমিদারি আর বিচার কার্য নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, বাড়িতে সময় দিতেই পারি না। তা বলো, কি বলবে তুমি? আরশি বেগম তার দিকে তাকিয়ে বলল। তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসি তোমাদের জন্য। চাচি আপনি থাকুন, দুজনের সামনেই কথাটা বলতে চাই আমি। বলো বাবা। রেজওয়ান কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল। কুমুদকে আমার খুব পছন্দ হয়েছে চাচা যান। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করে আমি লন্ডনে ফিরতে চাই, যদি আপনাদের কারো আপত্তি না থাকে। আনোয়ার মোড়ল আর আরশি বেগম হতবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকায়। কি বলছো কি বাবা, আমাদের কেন আপত্তি থাকতে যাবে? আরশি বেগম খুশিতে ডগমগ হয়ে বলল। এটা তো খুবই আনন্দের সংবাদ। এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে হবে। আমাদের মেয়েটারও সৌভাগ্য যে তোমার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাবে। বাবা মা হিসেবে আজ আমাদের গর্বের দিন। কি বলুন আপনি? আনোয়ার মোড়ল হাসতে হাসতে বলল। ঠিকই বলেছো বাবা। তা বাবা, তোমার পরিবার আসবে না বিয়েতে? তাদের তো খবর দিতে হবে। ওসব নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, আমি ইতিমধ্যে বাবাকে খবর পাঠিয়ে দিয়েছি। মার্চের 25 তারিখে বাবা মা দুজনই আসছেন বাংলাদেশে। আনোয়ার মোড়ল কিছুটা থমকে যেয়ে বলল। 25শে মার্চ? তাহলে তো আর বেশি দিন বাকি নেই। রেজওয়ান উঠে দাঁড়ায়। আনোয়ার মোড়ল আর আরশি বেগমের দিকে ফিরে বলল। জি, আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন। বাবা মা আসার পর আমি আর বেশি দিন অপেক্ষা করতে চাই না। এর মধ্যে আমি নিজেই কুমুদের যাওয়ার সব ব্যবস্থা করে ফেলব। বাবা মাকে নিয়ে ভাববেন না। আমার পছন্দ মানি তাদের পছন্দ, আর কুমুদের মতো মেয়েকে অপছন্দ করার কোনো কারণ নেই। এখন আসছি চাচাজান, আপনারা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করুন। ভাইজানকে আপনারা জানিয়ে দেবেন। আনোয়ার মোড়ল আর আরশি বেগমের দিকে ফিরে বলে। এই বলে রেজওয়ান বেরিয়ে যায়। আরশি বেগম স্বামীর পাশে এসে বসল। যদিও সে খুব খুশি মেয়ের এত ভালো জায়গায় বিয়ের কথা ভেবে, কিন্তু
আর তো বেশি দিন নেই, মেয়েটা সেই বিদেশ বিভুঁইয়ে চলে যাবে। ভাবলেই বুকটা কেঁপে ওঠে তার। সে ভেবেছিল আরো দেরি হবে, কিন্তু 25শে মার্চ মানেই তো আর বেশি দিন নেই। তারা আসার পর নিশ্চয়ই বেশি দিন অপেক্ষা করবে না। শুনলেন রেজওয়ান কি বলল? শুনলাম তো, কুমুদের মা সারোয়ারের সাথে কথা বলতে হবে আগে, দেখিও কি বলে। আরশি বেগমের হঠাৎ ভীষণ কান্না পেতে থাকে। সময় 25শে মার্চ 1971 সকাল। আজকেও বড় ডেকে রান্না বসেছে বাগানে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রেজওয়ানের বাবা মা পৌঁছে যাবে মোড়ল বাড়িতে। আনোয়ার রান্নাবান্না দেখছে। সারোয়ার সকাল থেকেই বাড়িতে নেই। কোথায় গিয়েছে কেউ বলতেই পারে না। বাড়ির চারিদিকে সাজ সাজ রব, যেন আজই কুমুদের বিয়ে হয়ে যাবে। আনোয়ার মোড়ল খুশিতে দিশেহারা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কষ্ট হচ্ছে তার বড় আদরের মেয়ে এই কুমুদ। একবার বিয়েতে গেলে কবে ফিরবে আর এই বাড়িটা শূন্য করে চলে যাবে মেয়েটা। এসব ভাবনা মনে আসতেই বুকটা হু হু করে উঠে তার। এক কোণার এক মেহগনি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরশ। এসব কোনো দিকেই তার মন নেই। দিনটা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলেও সে বুঝতেই পারে না। এখন কিভাবে আটকাবে সে এই বিয়ে? সে কি মাথা উঁচু করে আনোয়ার মোড়লের সামনে কোনোদিনও বলতে পারবে সে কুমুদকে কতটা ভালোবাসে? সে কি কোনোদিনও রাজি হবে? রাজকন্যার সাথে তো রাজপুত্রকেই মানায়। কি আছে আরশের? দিন শেষে সবার কাছে সে একজন ভিনদেশী। নিজের বাবা তাকে ত্যায্যপুত্র করেছে। বহু কাঠখড় পুড়িয়ে পূর্ব পাকিস্তানে এসেছিল সে। হয়তো সেখানে ফিরে যেতে হবে তাকে তার মায়ের জন্য। না হয় ফিরবে না। এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে কিভাবে জড়াবে সে কুমুদকে? কিন্তু কুমুদকে ছাড়া যে সে অন্ধ। তার চারপাশে আলো বলতেই তো শুধু তার রাজকন্যা। তাকে হারিয়ে কিভাবে বেঁচে থাকবে সে? আর সে মাথা শূন্য হয়ে যায়। আরে মাস্টার যে, এখানে দাঁড়িয়ে কি করছেন? ওদিকে সবাই তো এত আনন্দ করছে, আর আপনি এখানে একা একা এভাবে চুপ করে আছেন। আরো ধাতস্থ হয়ে সামনে তাকিয়ে দেখে রেজওয়ান হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। রেজওয়ান সাহেব, আমি একটু চুপচাপ থাকতেই পছন্দ করি। হই হুল্লা আমার ঠিক টানে না। রেজওয়ান মুচকে এসে আরশের চোখে চোখ রেখে বলল। নাকি আপনার মন খারাপ মাস্টারমশাই? আরশ চমকে উঠে রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ান কি কিছু ধরে ফেললো? আরশ থতমত খেয়ে বলল। কি বলছেন রেজওয়ান সাহেব? আমার মন খারাপ হবে কেন? রেজওয়ান শব্দ করে হেসে দেয়। আরশ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। আরে মাস্টারমশাই দেখি ভয় পেয়ে গেলেন। আমি মজা করেছিলাম আপনার সাথে। আরশ উত্তর দেয় না, সরু চোখে শূন্যের দিকে তাকিয়ে থাকে। চলুন মাস্টারমশাই, ওদিকটা যেয়ে বসি, যদি আপনার আপত্তি না থাকে। আরও বেশি নিরিবিলি ওদিকটা, আপনার ভালো লাগবে আশা করি। আরশ কিছুক্ষণ চুপ করে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। বেশ, চলুন। রেজওয়ান আরশকে নিয়ে একটা বড় গাছের নিচে শান বাঁধানো বেদির উপরে যেয়ে বসে। বেশ ঠান্ডা দিকটা। কে বলবে এখন মার্চ মাস। শীতল বাতাসে শরীর জুড়িয়ে আসে ওদের। কুমুদের দিকে ভ্রু কুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার মা আরশি বেগম। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছে ও সারা জীবনের জন্য তাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিনও যেন দেখতে পারবে না তাদের। কুমুদ, দয়া করে কান্না থামাবি তুই? আমি বুঝতে পারছি না এত কান্নার কি হয়েছে। কুমুদের দিকে ভ্রু কুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার মা আরশি বেগম। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছে ও সারা জীবনের জন্য তাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিনও যেন দেখতে পারবে না তাদের। অঞ্জনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঘরের এক কোণায়। সে জানে কুমুদের মনে এখন কি চলছে, কারণ এই সময়টা সে নিজেও পার করে এসেছে। ভালোবাসার মানুষটার হাত ছেড়ে অন্য একজনকে আপন করে নেওয়াটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের হতে পারে সে তো ভালো করেই জানে। কুমুদ মায়ের দিকে তাকায় না। খাটে হেলান দিয়ে এখনো ঠায় বসে আছে সে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। দেখ কুমুদ, আমার বেশিক্ষণ অপেক্ষা করার সময় নেই, কিন্তু অনেক কাজ পড়ে আছে আমার ওদিকে। যে কোনো সময় রেজওয়ানের বাবা মা চলে আসবে। এখনো কোনো গোছগাছ হয়নি আমার। তুই এই গহনাগুলো দেখে নে তো মা, এগুলো পরেই ওদের সামনে যাবি তুই। অঞ্জনা কাছামাছি হয়ে ভয় ভয়ে পড়ল। মা, বলছিলাম যে আমাদের কুমুদ তো এমনিতেই অসম্ভব রূপবতী, আলাদা করে এত গহনা পরানোর কি দরকার ওকে? ও যখন চাচ্ছে না। অঞ্জনা কথা শেষ করতেই পারে না। আরশি বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকায়। অঞ্জনা ভয়ে কিছুটা মিইয়ে যায়।
আগুনে ঘৃণা ঢেলে ওকে এগুলো পরানোর ব্যবস্থা করো। আমি ওদিকটায় যাচ্ছি, এসে যেন দেখি ওকে সব গহনা পরানো হয়ে গিয়েছে। একদম পরিপাটি করে গুছিয়ে দাও ওকে। আরশি বেগম গহনাগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হন হন করে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। অঞ্জনা ধীর পায়ে এসে কুমুদের পাশে বসে। কুমুদের হাতের উপর হাত রাখতেই কুমুদ অঞ্জনাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ভাবি আমি পারবো না, তুমি বিশ্বাস করো। মাস্টার মশাইকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করাও আমার পক্ষে সম্ভব নয়। আমার বা ওনার কারোর সাহস হবে না বাবা বা ভাইয়াকে কিছু বলার। আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই ভাবি। অঞ্জনা আঁতকে উঠে কুমুদকে সোজা করে তার দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো তুমি কুমুদ? মাথা ঠিক আছে তোমার? কুমুদ ফোপাতে ফোপাতে বলল, সারা জীবন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়াটাই কি ভালো না ভাবি? ওনাকে ছাড়া আমার এই জীবনটা বেঁচে থেকেও মরে যাওয়ার মতো। নিজের দিকে তাকিয়ে দেখো ভাবি, তুমিও নিজের ভালোবাসা ছেড়ে আরেকজনের হাত ধরেছ, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ভাইজানকে, এই সংসারটাকে আপন করে নিতে, সব ভুলে। তুমি কি পেয়েছো? তোমার ভেতরের যন্ত্রণা আমি উপলব্ধি করতে পারি ভাবি। ভাইজান যখনই আমার সাথে খারাপ ব্যবহার করে, একটাবারের জন্য কি তোমার মনে হয় না যে আজ যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেতে, তাহলে সে হয়তো তোমার সাথে এমন করতো না? অবশ্যই এটা মনে হয় ভাবি, এটাই স্বাভাবিক। আমি কিভাবে জীবনটা এভাবে কষ্টে কাটিয়ে দিব? কুমুদের কথা শুনে পাথরের মতো বসে থাকে অঞ্জনা। কুমুদ একটা কথাও ভুল বলেনি। ভাবি তাহলে বলো আমি কিভাবে সহ্য করব ভালোবাসা হারানোর কষ্ট? অঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, উনি তো বলেছেন উনি ঠিক একটা ব্যবস্থা করবেন। বিয়ে তো হয়ে যায়নি কুমুদ, ওনার উপরে একটু বিশ্বাস রাখো। তোমাকে উনি কথা যখন দিয়েছেন ওই নিস্তব্ধ পুরী থেকে তোমাকে উদ্ধার করবেন, উনি ঠিক ওনার কথা রাখবেন। এতদিনে এতটুকু বুঝতে পারোনি ওনাকে? কুমুদ অসহ্য হয়ে কিছু বলতে যাবে, তার আগে এই কুন্দনের গলা শুনে কেঁপে উঠে দুইজন। কুন্দন সরু চোখে অঞ্জনা দিকে তাকিয়ে বলল, কার কথা বলছো ভাবি? কে আপাকে উদ্ধার করবে? কি কথা দিয়েছে আপাকে? কুমুদ আর অঞ্জনা দুইজন পরস্পরের দিকে তাকায়। কুন্দন কখন এসে দরজায় দাঁড়িয়েছে টেরই পায়নি ওরা। তবে কি ও কিছু শুনে ফেললো? জানেন মাস্টারমশাই, লন্ডনে এক বিলেতি কন্যার প্রেমে পড়ে মাখামাখি হয়ে গিয়েছিলাম এককালে। আরশ চমকে উঠে রেজওয়ানের দিকে তাকায়। তা জানা মতে অনেক আগে থেকেই রেজওয়ান জানতো কুমুদের সাথে তার বিয়ে ঠিক। অবশ্য কুমুদও তো জানতো, তবু সে সম্পর্কে জড়িয়েছে তার সাথে। এখন তিনি কোথায়? রেজওয়ান মুচকে এসে বলল, অন্য ধর্মে ছিল বলে বাবা কোনোদিন মানবেন না। আমি বাবাকে কষ্ট দিতে চাইনি, ছেড়ে দিয়েছিলাম ভালোবাসার মানুষটার হাত। ওর বিয়ের আগের দিন আমাকে ডেকেছিল। আমরা প্রথম দিন দেখা করেছিলাম যেখানে সেখানে। আমার হাত ধরে চিৎকার করে কান্না করেছিল সে শুধু আমাকেই চায়। আমি সেদিন ওকে কাছে টেনে নিতে পারিনি, যদিও আমি দেশি সংস্কৃতিতে বড় হইনি। এই ধর্ম জাতপাত এগুলো আমার কাছে কিছুই না, কিন্তু আমার পরিবারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভেবেছিলাম সব ঠিক করে ফেলবো, মানিয়ে নিতে পারবো বাড়িতে, কিন্তু বাবা অনেক জেদি। উনি বলেছিলেন আমি যদি লুসিকে বিয়ে করি উনি আমার মুখ পর্যন্ত দেখবেন না। আমি পারিনি পারিবারিক সে বাধা থেকে নিজেকে ছিন্ন করে ফেলতে, কিন্তু সেই কান্না আমার বুকে আজও বিঁধে আছে মাস্টারমশাই। আরশ কিছু বলে না, কি বলা উচিত সে বুঝতেই পারছে না। আপনি এখন নিশ্চয়ই ভাবছেন আমি নিজেই কিশোরী কুমুদকে পছন্দ করে গিয়েছিলাম। আমি জানতাম কুমুদের সাথেই আমার বিয়ে ঠিক করা, তাও কেন আমি লুসির সাথে সম্পর্ক জড়িয়ে গেলাম? আসলে কি বলুন তো মাস্টারমশাই, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে একটি অনুভূতি, যে অনুভূতি না মানে শাসন, না মানে বারণ, আর না তো মানে কোনো বাধা। আমি লুসিকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে কুমুদের কথা আমার মাথায় ছিল না। ওকে হারানোর পর আমি কুমুদকে পাই। ওকে দেখে আমার মনে হয়েছে যা হারিয়েছি তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আমার জীবনে আর কোনো আফসোস নেই। রেজওয়ান থামে। আরশ কিছু সময় চুপ করে থেকে আস্তে করে বলে, এসব কথা আমাকে কেন বলছেন রেজওয়ান সাহেব? আমি আসলেই বুঝতে পারছি না। রেজওয়ান আরশের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, মাস্টারমশাই, আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। বুদ্ধিমান মানুষেরা মনে করে তাদের বুদ্ধির কাছে বাকিরা শিশু। আসলে ব্যাপারটা তা নয়, কিছুটা বুদ্ধি বাকিরাও রাখে। আপনার জন্য আমার একটাই অনুরোধ থাকবে, জীবনকে থামিয়ে দিবেন না। যা কিছু হয়ে যাক, জীবন যেন থমকে না যায়।
ক্ষণিকের জন্য মনে হতেই পারে জীবন এখানেই শেষ হয়ে গেল। আসলে তা হয় না। এমন একটা দিন হয়তো সামনে আসবে, সেদিন আপনার সব আফসোস সুখে পরিণত হবে। আরশ বিস্ফোরিত চোখে রেজওয়ানের দিকে তাকায়। তার মানে রোজার ইতিমধ্যেই সব বুঝে গিয়েছে, আর বুঝেও সে কুমুদকে বিয়ে করতে চায়। রেজওয়ান মুচকি এসে বলল, চলুন ওঠা যাক, আপনার বাবা মা আসার সময় হয়ে গেল আবার। হতভম্ব আরশকে রেখে রেজওয়ান আর কোনো দিকে না তাকিয়ে চলে যায়। আরশ এখন কি করবে? সে কি তাহলে সত্যি কুমুদকে হারিয়ে ফেলবে চিরতরে? কুমুদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রেজওয়ানের মা সালেহা বেগম। মেয়েটাকে সে ছোট থেকে দেখে গিয়েছিল শেষবার। 2 বেনি ঝুলিয়ে স্কুলে যেত সে তখন। সেই মেয়ে বড় হয়ে এত রূপসী হয়েছে, সালেহার চোখের পলকই পড়ে না, ঠিক যেন বাগানে সদ্য ফোটা একটা লাল গোলাপ। রেজওয়ানের বাবা আজমল হোসেন হাসতে হাসতে আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, তোর ভাবির কাণ্ড দেখেছিস আনোয়ার? আরশি বেগম খুশিতে অস্থির হয়ে আছে। কি করবে না করবে বুঝতেই পারছে না। ভাগ্য করে এমন রূপবতী মেয়ে পেয়েছে সে। ভাগ্যে সুদের পছন্দ হয়েছে, এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। তাই তো দেখছি রে আজমল, যাক আমাদের বন্ধুত্বটা তাহলে আরো গভীর হতে চলেছে বল। ঠিকই বলেছিস। সালেহা বেগম 2 আঙ্গুলে কুমুদের মুখটা উপরে উঠায়। বিষাদে মেঘে ছেয়ে আছে মুখটা, যেন এক্ষুনি তুফান শুরু হবে। রেজওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুমুদের মুখের দিকে। সেখানে থাকা স্পষ্ট বিষাদটাকে যেন উপভোগ করছে সে। বাহ, আমার মনের মতো বোমা পেয়েছি গো। এমন রূপসী কন্যা আমি খুব কমই দেখেছি, ঠিক যেন এক টুকরো চাঁদ। দেখি মা, তোমার হাত দুটো বাড়িয়ে দাও তো। সালেহা বেগম ব্যাগ থেকে একজোড়া সোনার বালা বের করে কুমুদের হাতে পরিয়ে দিল। এত সুন্দর নকশা করা বালা আরশি বেগমের চোখ চকচক করে উঠল। আনোয়ার মোড়ল খুশিতে গদগদ হয়ে বলল, ভাবিজানের মনে হচ্ছে তোর আর সইছে না বিয়ে পর্যন্ত, এখনই হাতে বালা পরিয়ে দিলেন। কি যে বলেন না ভাইজান, এমন সোনার মতো যে মেয়ের গায়ের রং, এমন রূপবতী মেয়ে, তার মুখ দেখে কিছু না দিয়ে পারি আমি? আরশি বেগম সালেহার হাত ধরে বলল, শুক্রিয়া আপা, শুক্রিয়া। আমার মেয়েটা নিশ্চয়ই বড় কোনো পুণ্যের কাজ করেছে কখনো, না হলে এমন চাঁদ কপালি হলো কিভাবে? হঠাৎ আমজাদ হোসেন আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, সবাইকে তো দেখলাম রে আনোয়ার, কিন্তু তোর ছেলেকে তো দেখলাম না এখনো। সারোয়ার কোথায়? বাড়িতে কি নেই ও? আনোয়ার মোড়ল আর চোখে আরশি বেগমের দিকে তাকায়। সারোয়ার সেই সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বেরিয়েছে, আর ফিরেনি এখনো। সে তো জানতো আজ রেজওয়ানের বাবা মা আসবে, তাও সে এখনো বাড়িতে ফিরেনি কেন? কি এমন গুরুত্বপূর্ণ কাজ তার? আরশি বেগম পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোর করে হেসে বলল, ও একটু কাজে ব্যস্ত আছে ভাইজান, চলে আসবে, চিন্তা করবেন না। আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, সন্ধ্যার মধ্যে দেখবেন সারোয়ার চলে এসেছে। আজমল হোসেন কুমুদের দিকে তাকিয়ে বলল, তুমি যাও না, ভিতরে যাও। সালেহা, তুমিও যাও ওদের সাথে। এত বছর পর বন্ধুকে কাছে পেয়েছি, একটু গল্প সল্প করি, দেশের খবর নেই। সালেহা বেগম হেসে কুমুদকে নিয়ে চলে গেল ভিতরে। আরশি বেগমও গেল পিছু পিছু। আচ্ছা আনোয়ার, এবার দেশের অবস্থা বলতো। ওখান থেকেই খবর পেলাম শেখ মুজিব নাকি স্বাধীনতার ডাক দিয়েছে, তাতে নাকি বাংলার মানে পূর্ব পাকিস্তানের সবাই সাড়া দিয়েছে। এসব আবার কি শুরু হলো দেশে? আনোয়ার মোড়ল তার ছেলে হাসি দিয়ে বলল, তুই থাম তো আজমল, বাংলা মানুষ কিনা করবে যুদ্ধ? কি আছে এদের? শুধু দেশপ্রেম থাকলেই হয় না, শক্তি থাকা প্রয়োজন। কি শক্তি আছে এই পূর্ব পাকিস্তানের বাঙালগুলোর? স্বাধীনতা দিয়ে কি করবে এরা? আর স্বাধীনতা যদি পেয়েও যায়, লাভটা কি? আগেও যেমন ধান চাষ করে খেত, পরেও তাই খাবে। ওদের দ্বারা আর কি হবে? আমার বাড়িতে ওসব চলবে না। সারোয়ার, তোমাকে শাসন করি না মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তুমি জানো আমাদের বাড়িতে আজ বিশেষ 2 জন অতিথি আসার কথা। তুমি সারাদিন কেন বাড়িতে আসোনি? কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে তুমি? আজমল হোসেন উত্তর দেয় না। চিন্তিত মুখে ভ্রুকুচকে আনোয়ারের দিকে তাকায় সে। দেশটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয় সে মাঝে মাঝেই। ঠিক সন্ধ্যার মুখে বাড়িতে ঢুকলো সারোয়ার। তার চোখ মুখ কেমন ঘোলাটে হয়ে আছে। আনোয়ার মোড়ল ছেলের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল। সারোয়ার হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, এত কথা বলো না, আমার কথা শুনো। কোনো কথা শুনবো না, আগে যাও অতিথিদের সাথে দেখা করে আসো। বিলম্বে আসার জন্য ক্ষমা চাও এক্ষুনি। সব করবো বাবা, আগে তুমি শান্ত হয়ে আমার কথা শোনো।
সারোয়ার চারিদিকে তাকিয়ে চাপা গলায় বলল, আজ রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে বাবা, এমন কিছু যা আমরা ভাবতেও পারছি না। আনোয়ার মোড়ল কিছুটা অবাক হয়ে বলল, কি ঘটতে যাচ্ছে, কি বলছো এসব? সারোয়ার গলার স্বর আরো নামিয়ে বলল, বাবা, আজ আমি সকালে মেজর শরাফত আকবরের সাথে দেখা করতে গিয়েছিলাম। আজ সারাদিন আমি ক্যান্টনমেন্টেই ছিলাম। কি হয়েছে সেখানে? বলতে পারবো না বাবা, তবে মেজর সাহেব অনেক অস্থির ছিলেন আজ সারাদিন। বারবার ওনার টেলিফোন আসছিল। ওনার উপর মহল থেকে কোনো একটা নির্দেশনা এসেছে। ওনার চোখ মুখ চকচক করছিল খুশিতে। বারবার কাকে যেন ফোন করে কমান্ড করছিল, স্টপ দেন এডিয়েট। তুমি কি ধারণা করছো কি ঘটতে পারে? বুঝতে পারছি না বাবা, তবে আজকের রাতটা অনেক ভয়াবহ হতে যাচ্ছে বুঝতে পারছি। ওরা অনেক বড়সড় কোনো একটা পরিকল্পনা করছে। আমি অনেকবার জানার চেষ্টা করেছি, উনি একবারও আমাকে কিছু বলেননি। আসলে আজ সারাদিন উনি আমার সাথে তেমন কোনো কথাই বলেননি। ওনারা কি কোনো ক্ষতি করতে চান বাংলার মানুষের? শেখ মুজিবের ভাষণের পর থেকেই পরিবেশ থমথমে হয়ে আছে বাবা, কিছুই বোঝা যাচ্ছে না কি হবে। আনোয়ার মোড়ল জোয়ার শক্ত করে বলল, যাই হয়ে যাক, আমরা আমাদের নীতি থেকে সরে আসব না। আমরা পশ্চিম পাকিস্তানকে সমর্থন করব। সারোয়ার উত্তর দেয় না, তার অস্থির লাগছে। বারবার ঘরময় পায়চারি করছে সে। মেজর সাহেব তার উপর রেগে আছে এখনো। সেদিন মাস্টার মশাইয়ের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছে মেজর। আর যদি তাদের বাড়ির উপর কোনো আঘাত আসে, কি করবে সে? বুক কাঁপতে থাকে সারোয়ারের। কিছু একটা খারাপ তো হবেই আজ রাতে। ঠিক রাত 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় কুমুদের। দূর থেকে কারো আহাজারি কান্না আর চিৎকারের শব্দে বাতাস ভারী হয়ে আছে। কুমুদ ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে। এত রাতে কোথা থেকে এমন চিৎকার আসছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। তাড়াতাড়ি জানালা খুলে বাইরে তাকাতে কুমুদ স্তম্ভিত হয়ে যায়। এসব কি দেখছে সে? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? যত দূরে চোখ যায় দাও দাও করে আগুন জ্বলছে। প্রত্যেকটা ঘর যেন পড়ছে। নারী পুরুষ শিশু সবার চিৎকার শোনা যাচ্ছে। নারকীয় পরিবেশ যেন চারিদিকে। হতভম্ব হয়ে যায় কুমুদ। এসব কি হচ্ছে গ্রামে? ততক্ষণে কুন্দন এসে দাঁড়িয়েছে তার পাশে। তার চোখও বিস্ফোরিত। আপা, কি হচ্ছে এসব? সব বাড়িঘর এভাবে পড়ছে কেন? কারা পড়েছে এসব? এক্ষুনি বাবা আর ভাইজানকে ডাকতে হবে। ওনাদের জমিদারিতে কার এমন সাহস হবে গ্রামের লোকেদের বাড়িতে আগুন দেওয়ার? মাস্টার মশাইকে খবর দিতে হবে। কুন্দন হঠাৎ কুমুদের হাত চেপে ধরে বলল, মাস্টারমশাইকে এর মধ্যে কেন জড়াচ্ছিস? এই গ্রামের জমিদার আর মাতব্বর বাবা আর ভাইজান, ওনারা জানলে কি যথেষ্ট না? এর মধ্যে মাস্টারমশাই যে কি করবেন? ওনাকে কোনো ঝামেলা ফেলানোর কি দরকার? কুমুদ অবাক হয়ে কুন্দনের দিকে তাকায়। তুই কি পাগল হয়ে গিয়েছিস কুন্দন? কি বলছিস তুই? গ্রামের লোকেদের এমন অবস্থা নিশ্চয়ই নিজেদের মধ্যে দঙ্গল বাঁধিয়েছে। উনি সাংবাদিক মানুষ, উনি যাবেন না? কুন্দন শীতল চোখে তাকিয়ে থাকে কুমুদের দিকে। কুমুদ হন হন করে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বারান্দায় আসতে সেখানে চিন্তিত মুখে বাবা আর ভাইজানকে দেখে থমকে যায় কুমুদ। তারা সবকিছু জানতে পেরেছে, জেনেও এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? বাবা ভাইজান তোমরা এখানে? কুমুদকে দেখে ছুটে আসে আনোয়ার মোড়ল। কি রে মা, তুই বেরিয়ে এসেছিস কেন নিজের ঘর থেকে এত রাতে? কুন্দনও ছুটে এসেছে পেছন পেছন। কুমুদ হালকা চিৎকার করে বলল, বাবা, দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? সবগুলো বাড়ি এভাবে দাউ দাউ করে জ্বলছে। গরু ছাগল এভাবে ডাকছে, মানুষ এভাবে চিৎকার করছে। তোমাদের কানে কিছুই যাচ্ছে না? ওদের আটকাও তোমরা। সারোয়ার কুমুদের হাত চেপে ধরে বলল, ঘরে ফিরে যাও কুমুদ, এই যুদ্ধ আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। কুন্দন এগিয়ে এসে বলল, এসব কি বলছেন ভাইজান? আপনাদের এত ক্ষমতা, গ্রামের লোক নিজেদের মধ্যে মারামারি করছে আর আপনারা বলছেন কিছু করতে পারবেন না? কিছু বলতে যাবে তার আগে কয়েকজন মহিলা আর্তচিৎকারে ওদের আত্মা কেঁপে ওঠে। সারোয়ার দুই বোনের হাত চেপে ধরে বলল, ঘরে যাও তোমরা, সকালের আগে ঘর থেকে বের হবে না। সারোয়ারের হাত ছুটিয়ে দিয়ে দুই বোন বারান্দার রেলিং এর কাছে চলে গেল। এখান থেকে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। কুন্দন হতভম্ব হয়ে বলল, ক্যাপ্টেনদের মতো পোশাক পরা ওরা কারা বাবা? ওরা কেন মেয়েগুলোকে ওভাবে টেনে নিয়ে যাচ্ছে? কুমুদ কাঁপা কাঁপা গলায় বলল, কুন্দন, ওটা আলে আর রমিজা না?
ওদের শাড়ি টেনে খুলছে কেন ওই লোকগুলো? আর পুরুষদের এভাবে বেঁধে নিচ্ছে কেন? আনোয়ার মোড়ল চোখ মুখ শক্ত করে বলল, সারোয়ার, ওদের ঘরে নিয়ে যাও, জানালাও যেন ওরা না খোলে ঘরের। সারোয়ার এসে ওদের হাত ধরতে গেলে কুমুদ ছুটি বেরিয়ে যায় সেখান থেকে। সারোয়ার ভ্রুকুচকে তাকায় তার দিকে। কুমুদ সিঁড়ির দিকে কেন যাচ্ছে? মাস্টার মশাই, দরজা খুলুন, এক্ষুনি দরজা খুলুন। কুমুদ জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে। আরও যেন দরজার পাশেই ছিল। দরজা খুলে দিতেই কুমুদ হুড়মুড় করে ঘরে ঢুকতেই দেখে আরো আগে থেকেই জেগে বসে আছে, যেন তৈরি হয়ে আছে আগে থেকেই কোথাও বের হবে। তুমি এত রাতে এখানে এসেছো কেন কুমুদ? ঘরে যাও বলছি, ঘর থেকে বের হবে না একদম, কোনোভাবেই না। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমাকে এক্ষুনি বেরোতে হবে কুমুদ, দেশের অবস্থা ভালো না, খুব খারাপ কিছু হতে যাচ্ছে রাতে। কুমুদ স্তম্ভিত হয়ে পড়ল। এসব কি বলছেন আপনি? দেশের অবস্থা ভালো না মানে? হঠাৎ মোড়ল বাড়ির দিকে চিৎকার শুনে ওরা চিলেকোঠায় এসে দাঁড়ায়। এক ঝাঁক পাকিস্তানি বাহিনী এদিকে আসছে ছুটে, তাদের বুটের শব্দে যেন কাঁপছে মাটি। আরশ কুমুদের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, আমার সময় হয়েছে কুমুদ, আমাকে বিদায় দাও। কুমুদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আরশ একটা কালো মাফলার দিয়ে পুরো মাথা পেঁচিয়ে নেয়, সাদা ধবধবে পাঞ্জাবির উপর পরে নেয় কালো একটা উলের চাদর, হাতে বড় একটা টর্চ, সাথে আরো কিছু ধাতব জিনিস পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নেয়। আমাদের দয়া করে বলুন মাস্টার মশাই, এসব কি হচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন? কুমুদ, এখন এত কথা বলার সময় নেই, যদি বেঁচে থাকি আবার দেখা হবে আমাদের। সাথে সাথে আর্তনাদ করে ওঠে কুমুদ। সবকিছু তার দুঃস্বপ্ন মনে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আমি আপনাকে কোথাও যেতে দিব না মাস্টার মশাই, আমার খুব ভয় করছে। ওরা সব বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, মেয়েগুলোকে বিবস্ত্র করছে, কেউ বাধা দিতে আসলেই তাকে মারছে। এর মধ্যে আপনাকে আমি কোথাও যেতে দিব না। আরশ কিছুটা শান্ত হয়ে কুমুদের দিকে তাকায়। বাহিরের আগুনের শিখায় কুমুদকে যেন মোনালিসার মতো রহস্যময় লাগছে। কুমুদের অন্তর্ভেদী চোখ জোড়ার মাঝে যেন এক স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে আরশ। কুমুদের অনেকটা কাছে যেয়ে দাঁড়ায় সে। হঠাৎ কুমুদের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় আরশ। কুমুদ ঈষৎ কেঁপে ওঠে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেঁদো না আমার কুমুদপতি, আমি যেখানেই থাকি ওই কান্না ভেজা চোখ জোড়া আমাকে অশান্তিতে রাখবে অহর্নিশ। যাওয়ার আগে হাসি মুখে বিদায় দাও আমাকে। আমাকে এই অবস্থায় রেখে কোথায় চলে যাচ্ছেন আপনি? আরশ খুব সাবধানে কুমুদের কোমল হাত দুটো চেপে ধরে। সেই হাত বরফের মতো ঠান্ডা। আমি সব সময় তোমার পাশে আছি কুমুদ, তোমাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু আজ আমাকে যেতেই হবে। তোমার পাশে তোমার বাবা ভাইজান আছেন, কিন্তু অনেক অসহায় মেয়েদের পাশে আজ কেউ নেই। আমাকে নিজের জীবন দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে হবে, তাছাড়া আমি এখানে থাকলে তোমরা এই বিপদে পড়ে যাবে। মেজর শরাফত আকবর আমার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। এই বাড়িতে যদি উনি বাহিনী পাঠায়, একমাত্র আমার জন্যই পাঠাবে। আমি নিজের জন্য তোমাদের বিপদ ডেকে আনতে পারবো না। কুমুদ কোনো কথাই বলতে পারে না। আরশের হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখে। কোনোভাবেই তার মন সায় দিচ্ছে না তাকে বিদায় দিতে। তার মন বলছে আরশ এখন চলে গেলে আর কোনোদিনও তাদের দেখাই হবে না। হঠাৎ বাইরেই শোরগোল বেড়ে যায়। মশাল পোড়ানোর শব্দ আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। বাইরে যেন শত শত মানুষের আহাজারি। কুমুদ ভয়ে আরশকে জাপটে ধরে। দরজা খোলো আভি, দরজা খোলো। ভয়াবহভাবে চমকে উঠে দরজার দিকে তাকায় আরশ আর কুমুদ। তার মানে ওরা বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে। আরশ বুঝতে পারে ওদের একমাত্র লক্ষ্য এখন সে। মেজর শরাফত আকবরের নির্দেশ সম্ভবত এটা। কুমুদ, আমাকে ছেড়ে দাও, তুমি সাবধানে থেকো, কপালে থাকলে আবার দেখা হবে আমাদের। না মাস্টার মশাই, না। কুমুদের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে আরো জানলার কাছে যায়। কি মনে করে আবারও পেছন ঘুরে তাকায়। কুমুদ নিঃশব্দে ছটফট করে কাঁদছে। আরশের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যেতে চায়। ইচ্ছে করে সোজা যেয়ে কুমুদকে বুকের সাথে জাপটে ধরতে। অনেক কষ্টে নিজেকে সামলায় সে। একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, নিজের খেয়াল রেখো আমার কুমুদপতি। এরপর জানালার শিকগুলো ফেলে দিয়ে লাফ দেয় সে বাইরে। শিকগুলো আগে থেকেই উপরে রেখেছিল সে। আরশ চলে যেতেই হাউ মাউ করে কান্নায় লুটিয়ে পড়ে সে। বাইরের দরজায় বুট পরা পায়ের নাথির আওয়াজ।
কুমুদের কোনো দিকেই মন নেই। দেখুন স্যার, আমার কথা শুনুন। এখানে আমাদের মাস্টার মশাই ছাড়া আর কেউ থাকে না। মাস্টার মশাই এদেশি নয়, হায়দ্রাবাদ থেকে এসছে। ইয়েস, দরজা খুলনে কে রে কহ। আনোয়ার মোড়ল হাত জোর করে ক্যাপ্টেনকে বলল, তাকে ছেড়ে দিন সাহেব, সে এই দেশি নয়, আমাদের বাড়ি থেকে আমার মেয়েগুলোকে পড়ায়, দয়া করে তাকে ছেড়ে দিন। সারোয়ার এতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়েছিল বদ্ধ দরজার দিকে। সে তো জানে ক্যাপ্টেন কেন বা কার নির্দেশে এখানে এসে মাস্টারের খোঁজ করছে, কিন্তু তার বাবা তো জানে না। কিন্তু কুমুদ কোথায়? সে কি মাস্টারের ঘরে এলো এদিকে দৌড় দিয়ে? যদি তাই হয়, ওরা দুজন এখন এই ঘরে আছে। যদি ক্যাপ্টেন দরজা খুলে তার বোনকে দেখে ফেলে? সারোয়ার তড়িঘড়ি করে বলল, ক্যাপ্টেন সাহেব, আমার কথা শুনুন। আপনি নিচে চলুন আমার সাথে, বৈঠকখানায় বসুন, বিশ্রাম নিন। আমি মাস্টার মশাইকে নিয়ে আসছি। আনোয়ার অবাক হয়ে ছেলের দিকে তাকায়। ও এসব কি বলছে? মাস্টারকে ওদের কাছে তুলে দিতে চায় ও? ক্যাপ্টেন যেন কোনো কথাই শুনতে পারছে না। রাগী লাল চোখে একবার সারোয়ারের দিকে তাকাতেই সারোয়ার কিছুটা মিইয়ে যায়। সাথে থাকা এক সৈন্যকে নির্দেশ দেয়, ইয়ে দরজা তোড় দো। আনোয়ার কাঁপতে কাঁপতে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে অনুরোধ করে, সাহেব, আমার কথাটা শুনুন। দুজন সৈন্য সাথে সাথে দরজায় ভারী বন্দুক দিয়ে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতে যেন কেঁপে উঠছে মোড়ল বাড়ি। হঠাৎ সেখানে হাঁপাতে হাঁপাতে রেজওয়ান আর তার বাবা আজমল হোসেন। তাদের চোখ মুখ জুড়ে আতঙ্ক। কি হচ্ছে এসব বুঝতেই পারছে না তারা। আনোয়ার, এখানে কি হচ্ছে? রেজওয়ান সারোয়ারের কাছে এসে ফিসফিস করে বলল, ভাইজান, ওরা মাস্টারমশাইয়ের কাছে কি চায়? সারোয়ার উত্তরই দেয় না, চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। তার একটাই দুশ্চিন্তা, তার বোন যদি দৌড়ে এদিকেই আসে তাহলে এখন সে এই ঘরেই আছে। এই ক্যাপ্টেন তাকে দেখে ফেললে কি হবে? কেন যে তখন আটকালো না কুমুদকে? ये लोग कौन है मोड़ल? আনোয়ার ফ্যাস ফ্যাসে গলায় বলল, সাহেব, উনি আমার বন্ধু আজমল হোসেন, বিলেত থেকে এসেছে। ওখানে ওর অনেক বড় ব্যবসা। আর ও রেজওয়ান, আমার বন্ধুর ছেলে। আমার বন্ধু মেয়ে কুমুদের সাথে বিয়ে ওর সামনে। ক্যাপ্টেন ওদের দিকে তাকিয়ে মুচকে হাসে, কিচ্ছু বলে না। ওদিকে সমান তালে দরজা ভাঙার আওয়াজ চলছে। দরজাটা ভেঙেই যাবে ঠিক এমন সময় ভেতর থেকে খুট করে দরজা খোলার আওয়াজ হয়। সবাই নিঃশ্বাস আটকে পড়ে থাকে। এক্ষুনি বুঝি মাস্টার মশাই বের হবে আর তাকে তুলে নিয়ে যাবে এই পাকিস্তানি বাহিনী। সবাইকে অবাক করে দিয়ে এক হাত ঘোমটা মাথায় দেওয়া এক নারী মূর্তি বের হয়। সবাই চমকে উঠে তাকায় তার দিকে। আনোয়ার মোড়লের মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হয়, কুমুদ, মা তো এইখানে। ক্যাপ্টেন লোলুপ দৃষ্টিতে কুমুদের দিকে তাকিয়ে আছে এক নাগারে। রেজওয়ান আর ওর বাবাও চোখ গোল গোল করে তাকিয়ে থাকে তার দিকে। কুমুদ এখানে কেন? এত রাতে একটা যুবক ছেলের ঘরে বাড়ির মেয়ে? সবার পরিস্থিতি সামলে নেওয়ার জন্য কুমুদের এক হাত খপ করে ধরে ওকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে। বই নিতে এসেছিলি মাস্টার মশাইয়ের কাছে, তাই না? এত রাতে আসার কি দরকার ছিল? সকালে এলেই হতো। যা, এখন ঘরে যা। কুমুদ ঘোমটার ফাঁকা দিয়ে ছলছল চোখে ভাইয়ের দিকে তাকায়। সারা রাগে কাঁপছে ভিতরে। উপরে প্রকাশ না করেই জোর করে হেসে বলল, কি হলো, তোকে যেতে বললাম না? ক্যাপ্টেন কিছুটা অবাক হয়ে ওদের কাণ্ড দেখছিল। तुम इसको तलाश करो, उसको मेरे पास दाओ। সৈন্যগুলো বুটের আওয়াজ তুলতে তুলতে ঘরের ভিতরে ঢুকে যায়। রেজওয়ান রাগী চোখে কুমুদের দিকে তাকিয়ে আছে এখনো। ক্যাপ্টেন আনোয়ার মোড়লের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলেও, ओ कौन है मोड़ल? আনোয়ার কাপা কাপা গলায় বললেও, আমার বড় মেয়ে কুমুদ। ও নিশ্চয় ওর মাস্টারের কাছে বই নিতে এসেছিল। আমজাদ হোসেন অবাক হয়ে আস্তে আস্তে বলল, তাই বলে এত রাতে? ক্যাপ্টেন ধীর পায়ে হেঁটে কুমুদের অনেকটা কাছে এসে দাঁড়ায়। অস্বস্তিতে কুমুদ কাঁপতে থাকে। সারোয়ার হঠাৎ এসে কুমুদের হাত ধরে বলল, তোকে যেতে বললাম না এখান থেকে? যা এক্ষুনি। रुको जरा मोड़ल, लड़की से ऐसे बात मारो करो। কুমুদ ঘোমটার ফাঁকা দিয়ে আগুন জ্বলতে থাকা চোখে ক্যাপ্টেনের দিকে তাকায়। নিজে চোখে সে দেখেছে মেয়েদের কিভাবে সম্মানহানি করা হচ্ছে, আর তার মুখে মেয়েদের সম্মান করার কথা। কুমুদের ইচ্ছে করছে একদোলা থুতু এই লোকটার মুখের উপর ছুঁড়ে ফেলতে। तुम बहुत खूबसूरत लग रही हो लड़की, तुमको पर्दा हटाओ। মেয়ে, তুমি মনে হচ্ছে অনেক সুন্দরী, তোমার ঘোমটা সরাও। আনোয়ার আর্তনাদ করে মেয়েকে চেপে ধরল। সাহেব,
আমার মেয়েটা ঘোমটা খুলবে না। এখানে আপনার অনেক সৈন্য আছে, দয়া করে এমনটা করবেন না। সাথে সাথেই চারজন সৈন্য এসে আনোয়ার মোড়ল আর সারোয়ার মোড়লকে চেপে ধরল। ভয় বুকটা ধকধক করছে কুমুদের। কি হবে এখন? সত্যিই তার ঘোমটা সরাবে এই নরপিশাচটা? হিরোজন কিছুটা সাহস নিয়ে সামনে এসে বলল, আমার কথা শুনুন ক্যাপ্টেন সাহেব, ও আসলে অন্য কালচারে বড় হয়েছে, ওকে এগুলো বলবেন না, অনুরোধ করছি আমি। ক্যাপ্টেন রাগে চোখে তার দিকে তাকাতেই আজমল হোসেন ছেলেকে টেনে তার কাছে নিয়ে আসে। আনোয়ার মোড়ল আর সারোয়ার ছটফট করছে, তাদের মুখ চেপে ধরা হয়েছে। কুমুদ ছুটে সিঁড়ির কাছে দৌড়ে যেতে গেলে ক্যাপ্টেন খপ করে তার হাতটা ধরে ফেলে। কাহা যা রাহি হো লড়কি? কুমুদ থরথর করে কেঁপে ওঠে, আর্তনাদ করে উঠে বলল, বাবা ভাইজান আমার হাত ছাড়তে বলো, আমার হাত কেন ধরেছে? আনোয়ার মোড়ল আর সারোয়ার নিজেদের ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। তাদের জীবনের বিনিময়ে হলেও তাদের মেয়ের সম্ভ্রম রক্ষা করতে হবে তাদের, কিন্তু তাদের জাপটে ধরে রাখা হয়েছে। এদিকে রেজওয়ানকে ধরে রেখেছে তার বাবা। ক্যাপ্টেন এক পা দুই পা করে এগিয়ে আসে কুমুদের দিকে। কুমুদ চোখ বন্ধ করে ফেলে, হাত পা অবশ হয়ে আসছে তার, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তাদের দাঁত চেপে মনে মনে বলল, মাস্টারমশাই আপনি কোথায়? আপনার কুমুদবতীর সম্ভ্রম নষ্ট করতে চাচ্ছে ওরা। ক্যাপ্টেন কুমুদের ঘোমটার খুব কাছাকাছি চলে এসেছে, এক্ষুনি খুলে ফেলবে। ঠিক এমন সময় ভেতরের সেনাগুলো হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়। থমকে যায় ক্যাপ্টেন, বিস্ফোরিত চোখে তাকায় সে সেনাদের দিকে। ঘোমটার ভেতর থেকে ক্রূর হাসে কুমুদ। কাহা যা রাহি হো লড়কি? আনোয়ার মোড়ল কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সারোয়ার ভ্রু কুঞ্চিত করে, নেই মানে? কোথায় গেল মাস্টার? ক্যাপ্টেন সেনাদের ধাক্কা দিয়ে নিজেই ঢুকে যায় ঘরে। সবাই কৌতূহলী চোখে কুমুদের দিকে তাকায়, কিন্তু কুমুদ নির্লিপ্ত চোখে শূন্যের দিকে তাকিয়ে থাকে। মিনিট দুয়েক পর হনহন করে ঘর থেকে ক্যাপ্টেন তার সেনাবাহিনী সহ বের হয়। কুমুদের একদম কাছে এসে তার মুখোমুখি হয়ে ক্যাপ্টেন বলল, মাস্টার কা হ্যায়? কুমুদ চুপ করে দাঁড়িয়ে থাকে তখনও। এবার ক্যাপ্টেন নিজের স্বর আরো অনেকটা উঠিয়ে চিৎকার করে বলল, মাস্টার ক্যা গাই হ্যায় লড়কি? জবাব দো। কুমুদ কেঁপে ওঠে ক্যাপ্টেনের ধমকে। আনোয়ার মোড়ল এসে মেয়েকে জাপটে ধরে। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলেও, ও জানে না সাহেব, ও তো ঘরেই ঘুমিয়েছিল। ও কিভাবে জানবে মাস্টার কোথায়? মনে হয় পালিয়ে গিয়েছে ও। ক্যাপ্টেন এক দৃষ্টিতে অদ্ভুতভাবে কুমুদের দিকে তাকিয়ে আছে। কুমুদ তার বাবার বুকে চুপটি করে মাথা দিয়ে ফোপাচ্ছে এক নাগারে। বেশ কিছুক্ষণ শ্বাসরুদ্ধকর নীরবতার পর ক্যাপ্টেন সেনাদের দিকে তাকিয়ে বলল, চলো ইয়া সে নিকলি। ক্যাপ্টেন লাল চোখে ওদের দিকে তাকায়, এরপর ধীর পায়ে হেঁটে আনোয়ার মোড়লের কাছে এসে বলল, मैं फिर माऊंगा मोड़ल, मुझे मास्टर को चाहिए। ক্যাপ্টেন আবারও ক্রূর চোখে তাকায় কুমুদের দিকে। কুমুদ থরথর করে কাঁপছে বাবাকে জড়িয়ে। ক্যাপ্টেন আর কোনো কথা না বলে হুড়মুড় করে সেনাদের নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। ওরা যেতেই কুমুদ হাউমা করে কান্নায় ভেঙে পড়ে। বাবাকে জাপটে ধরে চিৎকার করতে থাকে সে। মা শান্ত হ, বিপদ কেটে গেছে, ওরা চলে গেছে, তুই এমন করিস না। আজমল হোসেন হঠাৎ এসে আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, মেয়েকে জিজ্ঞেস করানো, আর এত রাতে একটা পরপুরুষের ঘরে কেন এসেছিল ও? কেন দরজা বন্ধ ছিল? আর কোথায় গেল সেই মাস্টার? আনোয়ার মোড়ল অবাক হয়ে আজমলের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েটা ভয় পেয়েছে আজমল, ওকে এখনই এগুলো জিজ্ঞেস করার খুব দরকার। এগুলো তো পরে শুনলেও হবে। রেজন এবার কিছুটা তেজি গলায় এগিয়ে এসে বলল, প্রশ্নটা আমারও চাচাজান, এত রাতে একটা পরপুরুষের ঘরে কুমুদের কি কাজ থাকতে পারে? কুমুদ কাঁপা কাঁপা গলায় বলল, আমি ওনাকে বাইরের পরিস্থিতি জানাতে এসেছিলাম, এসে দেখে উনি ঘরে নেই। উনি তো অন্ধ নন, বাইরের পরিস্থিতি উনি নিজেও দেখতে পারতেন, তার জন্য তোমাকে এত রাতে কেন তার কাছে ছুটে আসতে হলো? কুমুদের অসম্ভব কান্না পাচ্ছে। মাস্টার মশাইয়ের জন্য মনটা অস্থির হয়ে আছে তার। কি থেকে কি হয়ে গেল, বাইরে এখনো শোরগোল কমেনি। মেয়েদের চিৎকারে পরিবেশ নারকীয় হয়ে উঠেছে। আগুনের শিখায় মনে হচ্ছে যেন রাত না দুপুর এটা। সারোয়ার ইতস্তত করে আস্তে আস্তে বলল, কুমুদ ঘরে যাও, আজকে অনেক বড়সড় একটা বিপদ হতে পারতো। মাস্টার মশাই মনে হয় আগে থেকেই বুঝতে পেরেছিল কিছু। আনোয়ার মোড়ল এবার আজমল আর রেজওয়ানের দিকে তাকে মেয়ের হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল। ঘরে চল মা, আমি আছি তোর কাছে।
সে রাত সবার কাটল নির্ঘুম। একের পর এক চিৎকার, সেই সাথে আগুনের শিখা, মেয়েদের সম্মানহানি, সবকিছুর সাক্ষী হলো ওরা। তাদের মনে হলো এই রজনী যেন 1000 বছর ধরে চলছে, কোনোভাবেই শেষ হচ্ছে না রাতটা। কুমুদ ঘরে বসে ফুপিয়ে যাচ্ছে। অঞ্জনা তার শিউরে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। কুন্দন ঘরের মধ্যে ছটফট করে। তার মনে একটাই চিন্তা, এই বিভীষিকাময় রাতে মাস্টারমশাই কোথায় গেলেন? আর কোনোদিন কি হবে তাদের দেখা? পরদিন ভোর হতে না হতে আনোয়ার মোড়ল ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন গ্রামের উদ্দেশ্যে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খেটে খাওয়া মানুষগুলোর লাশ। নৃশংসভাবে তাদের খুন করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কারো শরীরে বেয়োনেটের দাগ, বেয়োনেটে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। কারো বুকে বিঁধে আছে গুলি, মুখ ঝাঁঝরা হয়ে আছে। আনোয়ার মোড়ল হাঁটছে আর শিউরে উঠছে। সারোয়ারের মুখ চোখও শক্ত। মেয়ে বউগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের স্বজনদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে। সারোয়ার, বলো বাবা। আমাকে বাড়ি নিয়ে চলো, আমার শরীরটা ভালো লাগছে না। সারোয়ার বাবাকে চেপে ধরল। তার বাবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। সবসময় বাবাকে প্রতাপের সাথে জমিদারি করতে দেখেছে। আজ তার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় সারোয়ার। বাবা, কি হয়েছে তোমার? শান্ত হও, এক্ষুনি বাড়ি ফিরবো আমরা। সারোয়ারের কথা শেষ হওয়ার আগে আনোয়ার পাশে দাঁড়িয়ে হরহর করে বমি করে দেয়। সারোয়ার হতবিহ্বল হয়ে যায়। বাবা, কি হলো তোমার? এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে বাবা, একটু দাঁড়াও, আমি ড্রাইভারকে ডেকে আনছি। সারোয়ার হতবিহ্বল হয়ে যায়। সারোয়ারের হাত চেপে ধরে আনোয়ার। ছেলে হাউমাউ করে চিৎকার করে উঠে এসে, সব শেষ হয়ে গেল সারোয়ার, সব। আমার সাজানো গোছানো গ্রামটা কি থেকে কি হয়ে গেল? আমি কি এই দিন দেখতে চেয়েছিলাম? কেন এমনটা হলো? সারোয়ারের হাত চেপে ধরে আনোয়ার। ছেলে হাউমাউ করে চিৎকার করে উঠে সে। সারোয়ার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। সে নিজেও ভাবতে পারেনি এমন কিছু। যত যাই হোক, এই গ্রাম তাদের নিজের। ছোট থেকে এখানেই বড় হওয়া, এই মানুষগুলোর সাথে হেসে খেলে জীবন কাটানো। তাদের এই অবস্থায় নিজেকে কিভাবে ঠিক রাখবে তারা? সেই পরিচিত মুখগুলো যারা তাদের দেখে হাসি মুখে মোড়ল সাহেব বলে সালাম দিত, আজ তারাই নিথর হয়ে পড়ে আছে কোনায় কোনায়। ভালো সবজিটা যে চাষি বউগুলো মোড়ল সাহেবদের জন্য তুলে রাখত, আজ তার নিখোঁজ। বাবা ভাইয়ের সামনে ইজ্জত নষ্ট করেছে মা বোনের, এরপর তাদেরও মেরে ফেলা হয়েছে। কিভাবে সহ্য করবে তারা এসব? বাবাকে গাড়িতে উঠিয়ে সারোয়ার উঠতে যাবে এমন সময় তার ছোটবেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারাধন নাথ কাঁদতে কাঁদতে ছুটে এলো তার কাছে। সারোয়ার রে, সারোয়ার। সারোয়ার আঁতকে উঠে বলল, এ কি স্যার, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আমাদের বলুন। আমার সর্বনাশ হয়েছে রে সারোয়ার, সব শেষ হয়ে গেল আমার। আহাজারি শুনে আনোয়ার মোড়ল বেরিয়ে এলো গাড়ি থেকে। মাস্টার, কি হয়েছে তোমার? বলো আমাকে। আমার পোয়াতে মেয়েটার কিছুদিন পরে বাচ্চা হওয়ার কথা। মা মরা মেয়েটার বাপকে দেখতে ইচ্ছা হয়েছিল। প্রথম সন্তান হওয়ার সময় মেয়েরা তো বাপের বাড়ি থাকতে চায়, আমি রাখতে পারিনি। মা বেঁচে নেই, তাই শ্বশুর বাড়ি সুখেই ছিল আমার মেয়েটা। কাল আমার কাছে এসেছিল জানোয়ারগুলো, ওকে আমার সামনে। হারাধন কথা শেষ করতেই পারে না, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। সারোয়ার কাঁপা কাঁপা গলায় বলল, ও এখন কোথায় স্যার? হাসপাতালে নিয়েছেন? বাঁচাতে পারিনি রে বাবা। আমি মেয়েটাকে বাঁচাতে গেলে আমাকে বেঁধে রেখেছিল। আমি শুধু দূর থেকে দেখেছি, চোখ বন্ধ করতে দেয়নি। আমি শুধু দূর থেকে দেখেছি, চোখ বন্ধ করতে দেয়নি। খেজুর কাটা ফুটিয়েছে চোখে তখন। নিজের হাতে মুখাগ্নি করে আসলাম রে সারোয়ার। শ্মশানে মেয়েটার ছাই পড়ছে এখন। চোখ বন্ধ করে ফেলে সারোয়ার। মেয়েটা তার সাথেই পড়তো। কিশোর বয়সে ভালোবেসে ফেলেছিল সে প্রভাতীকে। তাকে এক নজর দেখার জন্য রোজ স্যারের বাড়ির পাঁচিল টপকাতো সেই বন্ধুদের সাথে। স্যার তাদের দেখতে পেলেই জোর করে বসাতো ঘরে নিয়ে। প্রভাতী তখন লেবু শরবত করে নিয়ে আসতো। কাঁপা কাঁপা হাতে তাকে যখন কাঁসার গ্লাসে করে শরবতটা দিত, আঙুলে আঙুল পড়তো হামেশাই। প্রভাতী তখন কেঁপে উঠত আরও। লজ্জায় লাল হয়ে যাওয়া প্রতিমার মতো মুখটা দেখে হাওয়ায় ভেসে যেত সারোয়ার তখন। দুইজন ভিন্নধর্মী হাওয়ায় তাদের সম্পর্ক পরিণতি পায়নি। 2 গ্রাম পর এক ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হয়ে যায় তার কলেজে ওঠার পরপরই। শেষবার দেখা হয়েছিল গত বছর পূজায়।
মেয়েটা বাপের বাড়ি বেড়াতে এসেছিল। তার পরনে ছিল লাল পেরে সাদা একটা শাড়ি। সারারকে দেখে দূর থেকে মিষ্টি করে হেসেছিল সে। সারার বুঝেছিল প্রভাতী স্বামী সোহাগিনী হয়েছে। সারার মনটা আনন্দে ভরে গিয়েছিল সেই হাসি দেখে, কিন্তু কে জানতো সেই দেখাই হবে তাদের শেষ দেখা। বুকের মধ্যে তীব্র ব্যথার ঝড় ওঠে তার। আনোয়ার মোড়ল বুকে জড়িয়ে নেয় হারাধনকে। আসলে মানুষটার নাম সার্থক। সবকিছু হারিয়ে আজ সে সত্যি হারাধন। বসার ঘরে উদ্বিগ্ন মুখে বসে আছে আজমল হোসেন আর রেজওয়ান। দেশে এসেই কি বিপদে পড়ল এই তাই ভাবছে। আনোয়ার মোড়লকে কম্পিত অবস্থায় আসতে দেখে দুজনই অবাক হয়। সাবধানে এসো বাবা, আস্তে আস্তে। কি হয়েছে আনোয়ারের? সরার ওকে এমন দেখাচ্ছে কেন? বাবা একটু অসুস্থ চাচা যান, একটু বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। আনোয়ার মোড়ল চেয়ারে বসতে যাবে এমন সময় আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আজ থেকে আমরা স্বাধীন। বাংলার মানুষ আমাগো দেশের নাম, বাংলাদেশ হইব। কামরুলের চিৎকারে অবাক হয়ে তার দিকে তাকায় সবাই। সারোয়ার রাগী গলায় বলেও, কি হচ্ছে কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন কামরুল? ছোট মোড়ল সাহেব, শেখ মুজিবরে গতকাল রাতে পাক বাহিনী গ্রেফতার করছে। কি বলছিস কি? রেডিওতে শুনলাম ছোট মোড়ল গ্রেফতার হওয়ার কিছু সময় আগে স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন উনি। আমাগো এখন কেউ আটকেবার পারবো না, আমরা স্বাধীন হইয়াই ছাড়বো। সারোয়ার হালকা চিৎকার করে বলল, যা এখান থেকে, একদম এসব কথা বলবি না। বাবার জন্য লেবুর শরবত নিয়ে আয়, এক্ষুনি এক্ষুনি যা। কামরুল মুখ কালো করে সেখান থেকে চলে যায়। আজমল হোসেন রেজওয়ানের দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, শোন আনোয়ার, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোকে। চাচা যান, বাবার শরীরের এই অবস্থা। আনোয়ার মোড়ল ছেলেকে থামিয়ে দেয়। আমি ঠিক আছি, বলো আজমল, কি বলবি তুই? আমি আসলে খুব বেশি দিন পরিবার নিয়ে দেশে থাকতে চাচ্ছি না। বুঝিসই তো, এসব ঝামেলায় পড়তে চাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব লন্ডন ফিরবো। তাই আমার ইচ্ছা খুব তাড়াতাড়ি কুমুদের সাথে রেজওয়ানের বিয়েটা দিয়ে দিতে। ওকে নিয়ে চলে যেতে চাই আমরা। তুই বিয়ের তোড়জোড় শুরু কর। অবাক হয়ে বাবার দিকে তাকায়। আনোয়ার মোড়ল বিড়বিড় করে বলল, দেশের এই পরিস্থিতিতে। রোজান এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে নিজেও মুখ খুলল। চাচা যান, আমিও বাবার সাথে একমত। আমার মনে হয় আর দেরি না করাই ভালো হবে। আর গত রাতের পর কুমুদকে নিয়ে আমার ভয় হচ্ছে। ক্যাপ্টেন বলেছে সে আবার আসবে। কুমুদের নিরাপত্তা তো দরকার, তাই না? ওকে নিয়ে চলে যেতে চাই আমরা খুব দ্রুত। আনোয়ার উত্তর দেয় না, সারোয়ারের দিকে তাকিয়ে থাকে। সারোয়ার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার পাশে। খাটে হেলান দিয়ে বসে আছে কুমুদ। তার আঁচল গড়াগড়ি খাচ্ছে মাটিতে। কোনো খেয়ালই নেই তার। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে। এক রাতেই যেন সব শেষ হয়ে গেল জীবনের। কোথায় আপনি মাস্টার মশাই? আপনি বেঁচে আছেন তো? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠে সে। এসব কি ভাবছে তার মন? মুখটা ধরফর করে ওঠে তার। কুমুদ, কুমুদ! অঞ্জনার ডাকে ধাতস্থ হয় কুমুদ। চোখ তুলে তাকায় তার দিকে। কুমুদ, মাস্টারমশাইয়ের চিঠি এসেছে তোমার নামে। ঝট করে উঠে দাঁড়াতে যেয়ে মাথা ঘুরে পড়ে যেতে গেলে অঞ্জনা তাকে ধরে ফেলে। তুমি ঠিক বলছো ভাবি? একটা ছেলে এসে কামরুলের কাছে দিয়েছে, বলেছে শুধু আমার কাছে দিতে। কামরুল পড়াশোনা জানে না, ও এসে আমাকে দিল। আমি উপরে দেখলাম তোমার নাম। এটা তো মাস্টারমশাইয়ের হাতের লেখা, তাই না? কুমুদ চাপা গলায় ফুপিয়ে ওঠে। আর সে চিঠিটা চেপে ধরে বুকের সাথে। বুক ভরে নিঃশ্বাস নেয়। মনে হচ্ছে গতকাল রাতের পর এই প্রথম সে শ্বাস ফেলতে পারছে। আমার স্বপ্ন ছাড়িনি কুমুদবতী। তুমি কোনোদিনও ধারণা করতে পারবে না গত রাত আমাদের জন্য কতটা অভিশপ্ত ছিল। এ যেন এক ধ্বংসের খেলা। ঘুমন্ত নিষ্পাপ মানুষগুলোর উপর সারা রাত চলেছে অকথ্য নির্যাতন। পাক হানাদার বাহিনী যে এত নিকৃষ্ট হতে পারে কালকের ধ্বংসযজ্ঞ নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে বিবস্ত্র করে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এরপর বাবা ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই ধ্বংসলীলা নিজের চোখে দেখেছি আমি কুমুদ। আমি এতটাই অসহায় ছিলাম, আমি একজনকেও রক্ষা করতে পারিনি ওদের হাত থেকে। নিজের এই হাত দুটোকে ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে বারবার। আমি এতটা কাপুরুষ কিভাবে হয়ে গেলাম?
যে মেয়েগুলো বেঁচে ছিল তাদের ওরা টানতে টানতে নিয়ে চলে গেল। তারা কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছি, তাদের অবস্থা শোচনীয়। পিঁপড়ার মতো মারা হয়েছে মানুষদের। আমার হাত পা কাঁপছে কুমুদ। পূর্ব পাকিস্তানের মানুষ এই নির্মমতার সাথে পরিচিত নয়। তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। এ কি দুর্যোগ নেমে এলো তাদের ওপর। গত রাতে তোমাকে একা ঘরে রেখে আসার পর থেকে আমি এক বিন্দুও স্বস্তি পাচ্ছিলাম না। কিন্তু পরক্ষণই মনে হলো আমি ওখানে থাকলে তোমরা বিপদে পড়তে। আমাকে যে কোনো মূল্যে পালাতে হতো। আমার বিশ্বাস আছে তোমার বাবা আর ভাইজানের উপর। তাদের জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না তারা। কিন্তু এই অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না আমার কুমুদবতী। আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা রাখার জন্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি যখনই কোনো বিপদে পড়বে আমি ঠিক পৌঁছে যাব। আমি কোথায় আছি বা কবে আসবো চিঠিতে জানাতে পারলাম না, কারণ এই চিঠি তোমার হাতে যাওয়ার আগে অন্য কারো হাতে যেতে পারে। শুধু জেনে রেখো, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আবার। তুমি নিজের কোনো অবহেলা করবে না। আমি সব সময় তোমার পাশে আছি। যেভাবেই হোক স্বাধীন বাংলা নিয়েই আমরা ঘরে ফিরব, যারা ঘর ছেড়েছি। আমার পরীর মতো প্রেয়সী, তোমাকে আমার দুই চোখের পাতায় রেখে আমার অন্য যাত্রা আজ থেকে শুরু হলো। ভালো থেকো প্রিয়তমা। ইতি, তোমার বিরহ যন্ত্রণায় কাতর এক ভগ্ন হৃদয়ের প্রেমিক। চিঠি শেষ করতে হাওমা করে কান্নায় ভেঙে পড়ে কুমুদ। অঞ্জনা ছুটে এসে কুমুদকে বুকে জড়িয়ে নেয়। ওদের ব্যাপারে কাঁদছো কেন তুমি? দয়া করে বলো, চিঠিতে কি লেখা? কোথায় আছেন মাস্টারমশাই এখন? কবে ফিরবেন উনি এ বাড়িতে? কুমুদ ঘুমাতে ঘুমাতে বলল, ভাবি, ওনার কোনো খবর নেই এখানে লেখা। উনি কোথায় আছে, কেমন আছে কিছুই বলেনি। দেশের অবস্থা অনেক খারাপ, এটাই উনি বলেছেন। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে ভাবি, তুমি ওনাকে এনে দাও আমার কাছে। আমার দম বন্ধ লাগছে ওনাকে ছাড়া। কুমুদ খাট ধরে নিজেকে সামলায়। অঞ্জনা তাড়াতাড়ি যে কুমুদকে চেপে ধরে, হতবিহ্বল হয়ে বলল, শান্ত হও কুমুদ, উনি তোমাকে কথা দিয়েছেন, উনি ফিরে আসবেন তোমার কাছে। তুমি দয়া করে এমন করো না। কুমুদ হঠাৎ শান্ত হয়ে অঞ্জনার চোখে চোখ রেখে বলল, আর যদি উনি কোনোদিনই ফিরতেই না পারেন, যদি পাক হানাদার বাহিনী ওনাকে ধরে ফেলে, তাহলে কি হবে ভাবি? অঞ্জনা আঁতকে উঠে কুমুদের দিকে তাকায়। মেয়েটার মানসিক অবস্থা দেখে ভীষণ ভয় করে তার। এসব কি বলছো কুমুদ? এমন অলক্ষণে কথা বলতে হয় না। এসব আর কোনোদিন বলবে না তুমি। কি অলক্ষণে কথা আপা বলছে ভাবি? কুন্দনের ডাকে অঞ্জনা কেঁপে ওঠে। মেয়েটা অতি নিঃশব্দে চলাচল করতে পারে। গলাস্বর না শুনে বোঝার উপায় নেই কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। অঞ্জনা দ্রুততার সাথে কুমুদের হাত থেকে চিঠিটা নিয়ে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলে। এই চিঠি এখন কারো হাতে পড়া যাবে না। কুমুদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। অঞ্জনা চোখ দিয়ে ইশারা করে জানায় কুন্দন চলে গেলেই তাকে চিঠি ফেরত দিয়ে দিবে। কি হলো ভাবি, বললে না যে আপা কি অলক্ষণে কথা বলছে? অঞ্জনা একটু ইতস্তত করে বলল, ও কিছু না কুন্দন, গত রাতে যা হয়েছে ওগুলো নিয়েই ও ভীষণ মন খারাপ করে আছে। কুন্দন তীক্ষ্ণ দৃষ্টিতে কুমুদের দিকে তাকায়। তার চোখে মুখে একটা সন্দেহ। অঞ্জনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হেসে বলল, কুন্দন কিছু বলবে? কুন্দন ভ্রু কুঁচকে অঞ্জনার দিকে তাকিয়ে বলল, আবার কি হয়েছে ভাবি? এত কাঁদছে কেন? চোখ মুখ ফুলে গিয়েছে একদম। ও কিছু না কুন্দন, গত রাতের পর থেকে ভীষণ ভয় পেয়ে আছে। ক্যাপ্টেনের আচরণ ঠিক মেনে নিতে পারেনি ও, এই জন্যই কান্নাকাটি করছে তারপর থেকে। কুন্দনের সন্দেহ দূর হয় না। কুমুদের একদম সামনে এসে ওকে জিজ্ঞাসা করে, একটা প্রশ্ন করবো আপা, ঠিক মতো উত্তর দিবি? কুমুদ ক্লান্ত চোখে কুন্দনের দিকে তাকায়। বোনকে দেখে কিছুটা চমকে উঠে কুন্দন। মেয়েটাকে এত কান্নার পরেও কি ভীষণ মোহনীয় লাগছে দেখতে। শ্বেত পদ্মের মতো চোখগুলো যেন ভাসছে লাল সাগরে। নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। আপা তুই অত রাতে মাস্টারমশাইয়ের ঘরে কেন গিয়েছিলি? তোর সাথে কি ওনার দেখা হয়েছে?
কুমুদ ঝট করে কুন্দনের দিকে তাকায়। তাহলে কি কুন্দন কিছু বুঝে ফেললো? অঞ্জনা কিছুটা দূরে পাংশ মুখে দাঁড়িয়ে আছে। কি হলো আপা, উত্তর দে। তুই যদি গিয়ে এটাই দেখিস যে মাস্টারমশাই আগে থেকেই ঘরে নেই, তাহলে তুই দরজাটা বন্ধ করে কি করছিলি ভেতরে? নাকি তুই সাহায্য করেছিস মাস্টারমশাইকে পালাতে? চমকে উঠে কুমুদ তাকায় কুন্দনের দিকে। মেয়েটা কথা বলা একদম চোখে চোখ রেখে, যে গভীরতায় ও কথা বলে কারো সাধ্য নেই সেই চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার। কুমুদ চোখ সরিয়ে নেয়। অঞ্জন কুন্দনের কাঁধে হাত রেখে বলল, কুন্দনের শরীরটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। এই প্রশ্নগুলো না হয় পরেই করবে। কুন্দন কিছু বলতে যাবে তার আগেই কুমুদ হালকা স্বরে মেঝের দিকে তাকিয়ে বলল, তুই ঠিকই বলেছিস কুন্দন। আমি যাওয়ার পর মাস্টারমশাইকে ও ঘরে দেখেছিলাম। আমার সামনেই উনি জানালার শিক উপড়ে ফেলে পালিয়ে যান। দরজা দিয়েছিলাম শিকগুলো আবার জায়গা মতো ঠিক করে রাখতে, যাতে ওরা টের না পায়। এই দিক দিয়ে মাস্টারমশাই পালিয়েছে। কুন্দন শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকায়। সে আগে থেকে জানতো এমনটাই হয়েছে। আপার মুখ থেকে শুনতে চাচ্ছিল। আপা, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজটা করতাম। জানিস আপা, রেডিওতে শুনেছি শেখ মুজিব নাকি গতকাল রাতেই স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। আমরা স্বাধীন বাংলার মানুষ হব আপা, একদম স্বাধীন পাখির মতো উড়বো। কোনো বাধা থাকবে না আমাদের, কেউ আমাদের উপর অত্যাচার করতে পারবে না। কুন্দন যেন এই দুনিয়াতেই নেই। নিজের মনে অনেক কিছু বলে যাচ্ছে ও স্বাধীন বাংলাকে নিয়ে। কুমুদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘর ছেড়ে বাইরে যায় না বেশি। সে এত খবর রাখে, এভাবে বিজ্ঞজনদের মতো কথা বলতে পারে। অঞ্জনা ভয়ে ভয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে কুন্দনের দিকে এগিয়ে আসে। আসতে বলো কুন্দন, আসতে বলো। জানো না দেয়ালেরও কান আছে? আসতে কেন বলবো ভাবি? আমি কি খারাপ কিছু বলেছি? তুমি স্বাধীনতা চাও না? গত রাতে বর্বরতা জানো না তুমি কিছুই? অঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো চাই, মুক্ত বিহঙ্গের মতো উঠতে, কে না চাই। কিন্তু তোমার বাবা আর ভাইজানকে তুমি চিনো না? তারা যে স্বাধীন বাংলা বিরোধী, এবারই যে তাদের কথাতেই চলে। কুন্দন তাতে দাঁত চেপে বিড়বিড় করে কিসব যেন বলে। আচমকা কুন্দন অঞ্জনার দিকে তাকিয়ে লাল চোখে বলে, ভাবি, আমি যুদ্ধে যাব জানো? আমি আমাদের বাংলার হয়ে যুদ্ধ করব। ভয়াবহভাবে চমকে ওঠে অঞ্জনা আর কুমুদ তাকায় কুন্দনের দিকে। সেই তুলনায় কুন্দনের মুখ শান্ত। কি বললে তুমি? যুদ্ধ মানে? যুদ্ধ মানে বুঝতে পারছো ভাবি? গৃহযুদ্ধ বাঁধবে একটা, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে। আমরা চাই পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাক। আমরা নিজেদের অধিকার বুঝে নিতে চাই। আমরা কখনোই ওদের সামনে মাথা নিচু করতে চাই না। আর সময় হয়েছে আমাদের অধিকার বুঝে নেওয়ার। কুন্দন শূন্যের দিকে তাকিয়ে আপন মনেই বলে যায়। কুমুদ অবাক হয়ে অঞ্জনার দিকে তাকায়। এসব কি বলছিস কুন্দন? তুই কিভাবে জানলি যুদ্ধ হবে? হবে আপা, এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। ওদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, কিন্তু আমাদের দেশপ্রেম বেশি। আমরা জয়লাভ করবই। অঞ্জনা কুন্দনের হাত চেপে ধরে বলল, দোহাই লাগে বোন আমার, এসব কথা বাইরে বলো না। তোমার বাবা আর ভাইজান তোমাকে পূর্বের ঘরে বন্দি করে রাখবে। কুন্দন শব্দ করে হাসে। তার হাসিটা দেখে খুব ভয় হয় কুমুদ আর অঞ্জনার। আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত ভাবি, তবে আমি যুদ্ধে যাবই। এই দেশের জন্য আমি আমার দেহ এক বিন্দুর রক্ত থাকা অবস্থাতেও লড়ে যাব। আমি মরলে একজন বীর বাঙালি নারী হয়ে মরতে চাই। কুমুদ স্তম্ভিত হয়ে শুনছে কুন্দনের কথা। ছোট থেকেই কুন্দন ভীষণ জেদি একটা মেয়ে। ও যদি বলে ও কিছু করবে, তাহলে ও করেই ছাড়বে। ওকে সত্যি সত্যি যুদ্ধে যাবে তাহলে? ভাবি, ও এসব কি বলছে? ওকে চুপ করতে বলো। মিথ্যা নয় আপা, তুই দেখিস তোর বোন একদিন স্বাধীন বাংলার একজন যোদ্ধা হবেই। তুই মিলিয়ে নিস, এই বাড়ি থেকে আরো একজন যোদ্ধা হবে। এ বাড়ি থেকে? কার কথা বলছিস তুই? কুন্দন কিছু না বলে উঠে দাঁড়ায়। স্মিত একটা হাসি দিয়ে কুমুদের দিকে তাকিয়ে বলল, সময় হলেই দেখতে পারবি। কুন্দন আর কিছু না বলে চলে যায়। হতবিহ্বল হয়ে অঞ্জনা আর কুমুদ দুইজনের দিকে তাকায়। ভাই আরশ, কিছু খেয়ে নাও। গত রাত থেকে তুমি না খেয়ে আছো, এবার তো অসুস্থ হয়ে পড়বে তুমি। আরশ খাতায় অনেক কিছু লিখেই যাচ্ছে, অন্য কোনো দিকে মন নেই তার। আরশ, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? চোখ মিলে তাকায় আরশ মানুষটার দিকে। একাহারা গরনের ছিপছিপে দেহের মানুষটা। কত বয়স হবে? 40 কি 42?
তবুও যেন একটা দীপ্তি খেলা করে চোখে মুখে। সে যে পত্রিকার সম্পাদক, সেই পত্রিকার মালিক মানুষটা। আমার এখন খাওয়ার সময় নেই আক্তার ভাই, আপনি খেয়ে নিন। আমাকে এই নিউজগুলো রাতের মধ্যে প্রেসে জমা দিতে হবে। আগামীকাল আমাদের পত্রিকা জুড়ে গত রাতের পাক হানাদার বাহিনীদের বর্বরতার কথা থাকবে। পূর্ব পাকিস্তানের মানুষদের স্বাধীনতার আহ্বান জানাতে হবে আক্তার ভাই। আমাদের শেখ মুজিবকে ওরা কারাগারে বন্দী করেছে, সবাইকে জানাতে হবে, সবাইকে। আক্তার নির্লিপ্ত চোখে আরশের দিকে তাকিয়ে বলল, না আরশ, এটা তোমাকে আমি করতে দিব না। আরশ হতভম্ব হয়ে আক্তারের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন আক্তার ভাই? সম্পাদকতায় যেদিন থেকে আমার পথ চলা শুরু করেছি, তা তো আপনার হাত ধরে। আপনি আমাকে সাহসিকতা শিখিয়েছেন, ভাবে সত্যের মুখোমুখি হতে হয় তার দীক্ষা দিয়েছেন। আমি যেন অন্যায় দেখলে মাথা নিচু করে পালিয়ে না আসি, সেই অনুপ্রেরণা দিয়েছেন। আজ আপনিও ভয় পেয়ে আমাকে পিছিয়ে আসতে বলছেন? সবাইকে জানতে হবে ওরা কতটা হিংস্রতার পরিচয় দিয়েছে গত রাতে। ওরা মানুষ নয় আক্তার ভাই, ওরা পশু। আমি সব জানি আরশ, আমি নিজের বিবেককে বিকিয়ে দিইনি এখনো। তাহলে কেন আমাকে এই নিউজ করা থেকে বাধা দিচ্ছেন? আরশ, তোমাকে আমি কোনো ঝামেলায় ফেলতে চাই না। তুমি সুদূর হায়দ্রাবাদ থেকে এখানে এসেছো, এখানের কাজ মিটিয়ে যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরে যাবে। তুমি আমাদের কাছে আমানত। আমি কিভাবে তোমাকে শত্রুর থাবায় পড়তে দিতে পারি? আক্তার একটা ছোট্ট শ্বাস ফেলে বলল। আরশ আক্তারের দিকে তাকায়, তার দৃষ্টিতে মানুষটার জন্য একরাশ সম্মান। দুই হাতে আক্তারের কাঁধ ধরে আরশ বলল, দেশ সে তো দুইটি মানচিত্রের ব্যবধান না আক্তার ভাই, কিন্তু মনুষ্যত্বের কি কোনো দেশ আছে? আছে কোনো জাতি, বর্ণ বা ধর্মের মধ্যে ভেদাভেদ? আমি যা করছি একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের জন্য করছি। গত রাতে কত মানুষের রক্ত দেখলাম, কই আক্তার ভাই? তাদের রক্তের রং তো লাল ব্যতীত অন্য কোনো রং নেই। আমার রক্ত যেমন লাল, ওদেরটাও লাল। আজ যদি আমার আর আপনার দুইজনের হাত কেটে রক্ত মিশিয়ে ফেলি, আপনি পারবেন আলাদা করতে? তাহলে আমরা আলাদা হলাম কিভাবে আক্তার ভাই? আর সে কথা শুনে হতভম্ব হয়ে যায় আক্তার। সেটার মধ্যে একটা সিংহ বাস করে, সে আগে থেকে জানতো। হঠাৎ করে যখন ওর চোখ জোড়া জ্বলে ওঠে, মনে হয় বারুদ খেলা করছে চোখের গভীরতায়। কোনো কিছুতেই যেন ভয় পায় না ও। কি হলো আক্তার ভাই, চুপ করে থাকবেন এভাবে? আপনিও ভয় পেয়ে আমাকে আটকাতে চাচ্ছেন? আক্তার পাঞ্জাবির কোনা দিয়ে চোখ মুছে বলল, প্রেস থেকে আসতে কত সময় লাগবে? আমার ভীষণ খিদে লেগেছে, তুমি ফিরলে একসাথে খাবো। আরশের মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে। আক্তার অবাক হয়ে সেই হাসি দেখে। তার মনে হচ্ছে আরশের হাসিতেই যেন এক টুকরো স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে সে। আমি তোমার সাথে আছি আরশ। স্বাধীন বাংলায় তোমার আর রাজকন্যা কুমুদবতীর বিয়ে দেখতে চাই। আক্তার পাঞ্জাবির কোনা দিয়ে চোখ মুছে বলল। আরশের মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে। আক্তার অবাক হয়ে সেই হাসি দেখে। তার মনে হচ্ছে আরশের হাসিতেই যেন এক টুকরো স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে সে। আরশ লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই ছেলেটার চোখেই কিছুক্ষণ আগে সে আগুন জ্বলতে দেখেছে। সেই ছেলেটাই কুমুদের নাম শুনে কেমন লজ্জা পেয়ে গেল। ছেলেটার জন্য অদ্ভুত একটা মায়া কাজ করে তার। বসার ঘরে আনোয়ার মোড়ল আর সারোয়ার বসে আছে মাথা নিচু করে। তাদের সামনে মেজর শরাফত আকবর বসে আছে। পাশেই দাঁড়িয়ে আছে আরো কয়েকজন ক্যাপ্টেন। রেজওয়ান আসতে চেয়েছিল, তার বাবা আসতে দেয়নি। সে কোনো ঝামেলায় নিজেদের জড়াতে চায় না। কে খবর মোড়ল? আনোয়ার মোড়ল কাপা কাপা গলায় বলল, জি হুজুর, খবর ভালো। শরাফত আকবর কিছুটা ঝুঁকে এসে বলল, तुम क्यों डरते हो मुरल? लगता है तुम हमारा दुश्मन नहीं हो। না না হুজুর, কি বলছেন? আমি কেন আপনাদের দুশমন হব? আমি তো আপনাদের সাথেই আছি সব সময়। শরাফত আকবর মুচকি এসে সোফা হেলান দিয়ে বসে। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে চোখের ইশারা করে। সারোয়ার সেদিকে তাকিয়ে হঠাৎ কিছুটা ভয় পেয়ে যায়। तो अब बताओ वो इंसान किधर गई? আনোয়ার কিছুটা ইতস্তত করে বলল, জি মানে বুঝলাম না হুজুর, কার কথা বলছেন? শরাফত আকবর এবার সারোয়ারের দিকে তাকিয়ে বলল, आप
समझ गई क्या वो इंसान कौन है? সারোয়ার কিছুটা ভয়ে ভয়ে বাবার দিকে একবার তাকায়। আনোয়ার মোড়ল ফ্যাকাশে মুখে বসে আছে। বিশ্বাস করুন হুজুর, আমি সত্যিই জানি না মাস্টারমশাই কোথায়। যদি জানতাম সবার আগে আমি নিজেই আপনার কাছে নিয়ে যেতাম। আমাদের কিছু বলেও যায়নি, পালিয়ে গিয়েছে বাড়ি থেকে। শরাফত একবার শান্ত চোখে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, तुमको बहन को बुलाइए सरवर। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনে একসাথে কেঁপে ওঠে। তার মানে মেজর কুমুদকে ডাকতে বলছে। আনোয়ার মোড়ল জোর হাতে শরাফত আকবরের পায়ের কাছে বসে বলল, বিশ্বাস করুন হুজুর, ও কিচ্ছু জানে না। ও যে দেখে আগে থেকে মাস্টার পালিয়ে গিয়েছে। দয়া করে ওকে ডাকবেন না। আমার মেয়েটা অসুস্থ, গত রাতের পর থেকে ও ভীষণ ভয়ে আছে। দয়া করে ওকে ছেড়ে দিন। শরাফত আকবর ক্যাপ্টেনের দিকে তাকিয়ে ইশারা করে ঘরের ভিতরে যেতে সারোয়ার তৎক্ষণাৎ উঠে শরাফত আকবরের পা চেপে ধরল। দয়া করুন মেজর সাহেব, ওনাদের ভিতরে পাঠাবেন না। ওখানে আমার মা, স্ত্রী, বোনরা আছে, অতিথি আছে। আমি কুমুদকে নিয়ে আসছি। আনোয়ার মোড়ল অবাক হয়ে ছেলের দিকে তাকালো। সারোয়ার এসব কি বলছে? ও কুমুদকে নিয়ে আসবে মানে? বাবা, এছাড়া আর কিছু করার নেই, ভিতরে ওরা সবাই আছে। আনোয়ার মোড়ল অত্যন্ত অসহায় বোধ করে। এতটা অসহায় আগে কখনো মনে হয়নি নিজেকে। গ্রাম জুড়ে যার এত প্রতিপত্তি, যাকে দেখলে সবাই ভয়ে মাথা নিচু করে, যার মেয়েদের কখনো গ্রামের লোকেরা দেখেনি, সেই মেয়েকে মেজরের সামনে আনতে হবে। যদি মেজরের অন্য কোনো পরিকল্পনা থাকে। হুজুর, আমার কথাটা শুনুন। ও সত্যি কিছু জানে না। জানলে অন্তত আমাকে বলতো। শরাফত একবার হুঙ্কার দিয়ে উঠে বলে, सरवर मेरे पास बिल्कुल यक तो नहीं है। সারোয়ার কাঁপা কাঁপা পায়ে উঠে যায়। সে কি কোনো ভুল করতে যাচ্ছে? যদি তার বোনকে উঠিয়ে নিয়ে যায়, কুমুদের রূপ দেখে যদি মেজরের মনে দুষ্টু প্রবৃত্তি জন্মায়, কিভাবে আটকাবে সে? কি ক্ষমতা আছে তার এদের বিরুদ্ধে যাওয়ার? আনোয়ার মোড়ল এখনো ছটফট করেই যাচ্ছে। তার দুই পাশে দুজন ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। আমি কুমুদ, কি বলবেন আমাকে বলুন। সারোয়ার ভেতরে যাবে তার আগে ভেতরের পর্দা থেকে এক নারী মূর্তি বেরিয়ে আসে। তার পরনে সবুজ তাঁতের শাড়ি, ঘোমটা পুরোপুরি টেনে দেয়নি, তার চেহারা অনেকটাই বোঝা যাচ্ছে। তার পরনে সবুজ তাঁতের শাড়ি, ঘোমটা পুরোপুরি টেনে দেয়নি, তার চেহারা অনেকটাই বোঝা যাচ্ছে। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনেই একসাথে অস্ফুট স্বরে বলে ওঠে, কুন্দন। শরাফত আকবর বা আর কারো কানে যায় না সে আওয়াজ। শরাফত আকবর ভ্রু কুচকে তাকায় কুন্দনের দিকে। तुम मुरल का बारी लाइकी, तुम मुरल का बारी लड़की है क्या? अलबत, कोई शक है? শরাফত আকবর আরো এক প্রস্ত অবাক হয়। সে শুনেছিল মোড়ল বাড়ির বড় মেয়ে কুমুদ ভুবন ভুলানো সৌন্দর্যের অধিকারিণী। তাকে যে একবার দেখেছে সেই তার রূপে প্রেমে পড়েছে। কিন্তু এই মেয়ে তো একদমই রূপবতী নয়। তবে হ্যাঁ, মেয়েটার চোখে কি যেন একটা আছে। শরাফত চাইলেও সেই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারছে না। মেয়েটার মুখের উর্দু শুনে বেশ অবাক হয় সে। সাধারণ বাঙালি ঘরের একটা মেয়ের মুখে এমন স্পষ্ট উর্দু শুনে অবাক হওয়ারই কথা। তবে কি এই সেই বিখ্যাত মোড়ল বাড়ির বড় মেয়ে কুমুদ? মেজর শরাফত আকবর ভ্রুকুচকে তাকিয়ে আছে কুন্দনের দিকে। কুন্দন দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে না আছে কোনো জড়তা আর না আছে কোনো ভয়। আনোয়ার মোড়ল সারোয়ারের কাছে ফিসফিস করে বলল, এখন কি হবে সারওয়ার? ওরা কি কুন্দনের কোনো ক্ষতি করবে? ও কেন কুমুদের পরিচয় মেজরের সামনে এলো? সারোয়ার বাবার হাত চেপে ধরে গলা নামিয়ে বলল, আমরা তো মেজরদের দলেই বাবা, ওরা আমাদের ক্ষতি করবে কেন? তবু আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়েদের কোনো ক্ষতি যেন না হয়। শরাফত আকবর কুন্দনের খুব কাছে এসে দাঁড়ায়। কুন্দনের মাথা থেকে পা অব্দি ভালো করে লক্ষ্য করে। क्या आप जानती हो मास्टर किधर गई? কুন্দন তাতে দাঁত চেপে পড়ল, नहीं जानती है, लेकिन 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 अगर मुझे जानती है तो मैं नहीं कहता। আনোয়ার মোড়ল আর সারোয়ার কাঠের মতো শক্ত করে দাঁড়িয়ে থাকে। এসব কি বলছে কুন্দন?
কেন নিজের ক্ষতি নিজে এভাবে ডেকে আনছে? শরাফত আকবর যেন বেশ মজা পেল। কৌতূহলী চোখে কুন্দনের দিকে তাকিয়ে বলল, क्यों तुम उसी क्यों बचाना चाहते हो? কুন্দন পূর্ণ দৃষ্টি মিলে শরাফত আকবরের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিতে বিদ্যুৎ খেলে যায় যেন। শরাফত আকবর কিছুটা দমে যায়। ভাবি, কুন্দন এখনো কেন আসছে না বলো তো? আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। অঞ্জনা দরজার কাছে উকি দিয়ে বলল, দুশ্চিন্তা কি আমার হচ্ছে না কুমুদ? কেন যে ওভাবে চলে গেল তখন আটকাতেই পারলাম না। আমাকে ডেকেছিল, আমি যেতাম, যা হবার হতো। ও কেন গেল? আমি আর এত দুশ্চিন্তা নিতে পারছি না ভাবি। কুমুদ মাথা চেপে ধরে বিছানার একপাশে বসে পড়ে। অঞ্জনা এসে তাড়াতাড়ি করে কুমুদের হাত ধরে। কুমুদ, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? কুমুদ কথা বলতেই পারে না, তার আগেই ফুপিয়ে কেঁদে ওঠে। কেন তাদের সুন্দর জীবনটা এমন উলটপালট হয়ে গেল? মাস্টারমশাইয়ের কোনো খোঁজ নেই, এখন আবার কুন্দনকে নিয়ে আরেক দুশ্চিন্তা। কুমুদ শক্ত পায়ে উঠে দাঁড়ায়, চুলটা কোনো রকমে খোপা করে মাথায় একটা ঘোমটা টেনে দরজার দিকে পা বাড়াতেই অঞ্জনা খপ করে কুমুদের হাতটা টেনে ধরে। আরে কি করছো কুমুদ? যাচ্ছ কোথায় তুমি? ভাবি, আমার হাত ছেড়ে দাও। আমার জন্য কুন্দনের কোনো বিপদ হোক তা আমি চাই না। দেখো কুমুদ, যা হওয়ার তো হয়েই গেছে। ও ওখানে যেয়ে এতক্ষণে বলেই ফেলেছে ও কুমুদ। এখন তুমি যদি ওখানে যাও আর যে বলো তুমি কুমুদ, তাহলে ওরা রেগে যেতে পারে। বাবা বা তোমার ভাইজানের ওপর সেই রাগ দেখাবে। কুমুদ হালকা চিৎকার করে বলল, কেন ওদের ভয় পাবো আমরা এত? আমরা বাংলার মানুষেরা কি ওদের হাতের পুতুল? গত রাতে পিঁপড়া মতো মানুষ মেরেছে ওরা বিনা অপরাধে। আমাদের মা বোনেদের অসম্মান করেছে। কে দিয়েছে ওদের এত সাহস? কুমুদ দুই হাতে মুখ থেকে ফুপিয়ে ওঠে। কিছুই ভালো লাগছে না তার। তাদের সাজানো গোছানো গ্রামটা লন্ড ভন্ড হয়ে গেল। শুধু গ্রাম নয়, পুরো দেশের অবস্থাই বিভৎস। অঞ্জনা চোখ মুছে কুমুদের মাথা বুকে চেপে ধরে। শরাফত আকবর বাঁকা চোখে তাকিয়ে আছে কুন্দনের দিকে। তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না এই সেই জমিদার কন্যা বিখ্যাত কুমুদ, যার নাম সবার মুখে মুখে। সে নাকি যেমন সুন্দরী তেমন কোমল। গতরাতে ক্যাপ্টেন তার মুখ দেখেনি। সে নাকি বড় ঘুমটা ফেলে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু তার চলন বলন দেখেই নাকি বুঝেছে সে ভীষণ রূপবতী। কিন্তু তার সামনে এখন যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অতটাও রূপবতী নয়, আর তার সাহস দেখে মনেও হচ্ছে না সে এতটা কোমল হতে পারে। সারোয়ার মোড়ল। সারোয়ার তাড়াতাড়ি করে ছুটে এসে শরাফতের সামনে এসে দাঁড়ায়। বলুন হুজুর। मैं आज जा रहा हूँ, लेकिन मैं फिर आऊँगा। इस वक्त तक कोई भी गाड़ चोर कार इस घर में कोई ना जाए। সারোয়ার কাপা কাপা গলায় বলল, কেউ যাব না হুজুর, আমি কথা দিচ্ছি কেউ যাব না। জি হুজুর, বলুন। मास्टर आगे तो मुझे फिर बताएगा, तुम समझते हो? অবশ্যই হুজুর, অবশ্যই। আমি নিজে ওকে আপনার কাছে ধরিয়ে দিব। আনোয়ার মোড়ল আর কুন্দন দুজনেই অবাক হয়ে সারোয়ারের দিকে তাকায়। এত বছর যে মানুষটা তাদের সাথে ছিল, বাড়ির একজন সদস্যদের মতো হয়ে গেছে, তাকে কিনা সারোয়ার নিজের হাতে ওদের ধরিয়ে দিতে চায়। কুন্দন বিড়বিড় করে তাদের দাঁত চেপে বলল। শরাফত আকবর আবার তাকায় কুন্দনের দিকে। সেই আশা আপনার কোনোদিনও পূরণ হবে না ভাইজান। আমার জীবন থাকতে আমি মাস্টারমশাইকে ওদের হাতে তুলে দিব না। যদি দিতেই হয় আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। কুন্দন এখনো নির্লিপ্ত চোখে সামনের দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে না আছে ভয় আর না আছে কোনো দুশ্চিন্তা। শরাফত আকবর আর কথা না বাড়িয়ে তার সৈন্যদের নিয়ে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই তার জিপের আওয়াজ শোনা যায়। মেজর প্রস্থান করতেই আনোয়ার মোড়ল আর সারোয়ার ছুটে আসে কুন্দনের কাছে। কুন্দনের দুই বাহু চেপে ধরে সারোয়ার চিৎকার করে বলল, তোর সাহস হয় কিভাবে আমাদের অনুমতি ছাড়া এতগুলো মানুষের সামনে ঘোমটা ছাড়াই চলে আসার? আর তুই কেন বললি তুই কুদুম? কি উদ্দেশ্য তোর? আনোয়ার মোড়ল তার মেয়েদের অসম্ভব ভালোবাসে। মেয়েদের এভাবে জেরা করা তার পছন্দ না।
সারোয়ার কখনো এমনটা করে না। আজ তার মাথায় ঠিক নেই। সারোয়ার, নিজেকে নিয়ন্ত্রণ করো, ভুলে যেও না ও তোমার ছোট বোন। ভুলে যায়নি বাবা। আজ যদি ওরা ওকে তুলে নিয়ে যেত, কি ক্ষমতা ছিল আমাদের আটকানোর? কুন্দন বাঁকা ঠোঁটে হেসে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, আর আজ আমার জায়গায় আপাকে যদি তুলে নিয়ে যেত, তা আপনার ভালো লাগতো ভাইজান? আপনি তো অন্দরমহলে যাচ্ছিলেন আপাকে ডাকতে। সারোয়ার কিছুটা দমে যায়। তার মনটা কেমন অস্থির হয়ে আছে, ভয় ঢুকে গেছে মনে। আনোয়ার মোড়ল ছেলের মনের অবস্থা বুঝতে পারে। সারোয়ারের কাঁধে হাত রেখে বলল, শান্ত হ সারোয়ার, এই পরিস্থিতিতে এইভাবে ভেঙে পড়লে হবে না। পাক সেনাদের সাথে আমাদের হাত মিলিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখাটাই ভালো হবে আমার জন্য। কুন্দন অবাক হয়ে বাবার দিকে তাকায়। বাংলার মানুষ হয়ে গতরাতে এত কিছু নিজের চোখে দেখে বাবা কিভাবে এমন কথা বলতে পারে? সময় 27 মার্চ 1971 সকাল। আফজাল হোসেন পত্রিকার মুখের সামনে ধরে চা খাচ্ছে। পুরো পত্রিকা জুড়ে 25শে মার্চের বীভৎস কাহিনী। আজমল হোসেন সব পড়তে পারছে না, বারবার শিউরে উঠছে ছবিগুলো দেখে। হে কি অবস্থা দেশের! গৃহযুদ্ধ তাহলে কি লেগেই গেল? কি হবে এই গরিব দেশটার এবার? এত মনোযোগ দিয়ে কি খবর পড়ছিস আজমল? আনোয়ার মোড়লের কথায় ধ্যান ভাঙে আজমল হোসেনের। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে তার। চায়ের কাপে চুমুক দেওয়ার আর কোনো ইচ্ছেই নেই তার। দেশের পরিস্থিতি দেখছিলাম রে, সব ছবি এত জীবন্ত, দেখলেই কেমন বুক কাঁপছে। আনোয়ার মোড়ল ভ্রু কুঁচকে আজমল হোসেনের দিকে তাকিয়ে বলল, কার এত সাহস হয়েছে পত্রিকায় এত জীবন্ত বর্ণনা দেওয়ার? এই যে ইংরেজি পত্রিকায়। আনোয়ার মোড়ল অবাক হয়ে পত্রিকাটা হাতে নিল। তার বাড়িতে অনেক ধরনের পত্রিকাই আসে। আরশের সম্পাদনায় যে ইংরেজি পত্রিকা প্রকাশিত হয় তাও আসে। এটা তো আরশের পত্রিকা, তার মানে ও এখনো এখানে আছে, আমাদের কাছাকাছি। আরশকে আনোয়ার, তোমাদের ওই মাস্টারমশাই? আনোয়ার মোড়ল উত্তর দেয় না। প্রতিটা পৃষ্ঠায় একদম জলজল করছে সেই রাতের সব কাহিনী। তার মানে সেদিন আরশ রাতেই এইসব ছবি তুলেছে। এতটা সাহস ওর! আনোয়ার মোড়লের ঘাম জমতে থাকে কপালে। রেজন এসে তার বাবার পাশে বসে। চাচা যান, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? না বাবা, এই দেশের অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ। কেন যে ওরা বাড়াবাড়ি করলো। আসলে আমার একটা কথা বলার ছিল চাচা যান, জানি না আপনার মনের এই অবস্থায় বলা ঠিক হবে কিনা। আজমল হোসেন মাথা নিচু করে বসে থাকে। ততক্ষণে সারোয়ার এসে বসেছে ওদের পাশে। বলো রেজওয়ান, কি করবে? তোমার বলা শেষ হলে আমিও কিছু বলতে চাই। বেশ, তাহলে আপনি আগেই বলুন ভাইজান। আনোয়ার মোড়ল অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কি বলবে সারোয়ার? আসলে গত 2 দিনের ঘটনায় আমি অনেকটাই চিন্তিত আমার 2 বোনকে নিয়ে। গতকাল তুমি নিজের কানে শুনলে বাবা, মেজর সাহেব বলেছেন তিনি আবার আসবেন। তাই আমি ঠিক করেছি ওদের দুজনকেই বিয়ে আমি একই দিনে দিব, আর খুব তাড়াতাড়ি দিব। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকায় সারোয়ারের দিকে। কি বলছে ও এসব? এসব কি বলছো তুমি সারোয়ার? ঠিকই বলেছি বাবা, দেশের অবস্থা একদম ভালো নয়। যুদ্ধ বাঁধবে খুব তাড়াতাড়ি। বাঙালিরা ছেড়ে দিবে না পশ্চিম পাকিস্তানকে। ওরা যেভাবেই হোক ওই রাতের বদলা নিবেই। আমি এই অবস্থায় ওদের বাড়িতে রেখে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারবো না। আনোয়ার মোড়ল কাপা কাপা গলায় বলল, সারোয়ার, আমি এত শক্ত একজন মানুষ, তাও আমার ভীষণ ভয় করছে। আমি কিভাবে আমার মেয়ে দুটোকে রক্ষা করব? একটাই সমাধান বাবা, ওদের দুজনকেই বিয়ে দিতে হবে একসাথে। যত তাড়াতাড়ি সম্ভব ওদের দূরে পাঠিয়ে দিতে হবে। কুমুদকে না হয় রিজওয়ান নিয়ে যাবে বিলেত, কিন্তু আমার কুন্দনের কি হবে? ওর জন্য এই মুহূর্তে ভালো পাত্র আমি কোথায় পাবো? সারোয়ার একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, সেই চিন্তা তুমি আমার উপরই ছেড়ে দাও বাবা। আমি খুব তাড়াতাড়ি ওদের জন্য যোগ্য ছেলে নিয়ে আসবো। আজমল হোসেন এসে সারোয়ারের কাঁধে হাত রাখে। এবারে আসার পর এই সারোয়ার ছেলেটাকে খুব স্বার্থবাদী মনে হয়েছিল তার, কিন্তু বোনদের জন্য এমন ভাবনা দেখে তার ভুল ভেঙেছে। সেটা আসলে
উপরে যেমন ভেতরে তেমন নয়। রেজওয়ান সারোয়ারের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আমিও একই কথা বলতে এসেছিলাম। এই পরিস্থিতিতে আমিও আসলে আর দেরি করতে চাচ্ছি না। আমরা খুব তাড়াতাড়ি লন্ডনে ফিরতে চাই, কুমুদকে সাথে নিয়ে। আনোয়ার মোড়ল শরীর এলিয়ে দিয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীর কেমন অবশ হয়ে আসছে। কুমুদকে নিয়ে তার দুশ্চিন্তা নেই। বন্ধু আজমল আর তার ছেলে রেজওয়ান খুবই ভালো মনের মানুষ। তারা কখনই কুমুদকে কষ্ট দেবে না। কিন্তু তার শখের কুন্দন, এই মেয়েকে তো সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাকে হঠাৎ করে কোথায় বিয়ে দিবে? সে কি কুন্দনের যোগ্য হবে? সারোয়ার এসে বাবার পায়ের কাছে বসে, তার হাত দুটো চেপে ধরে বলে, বাবা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। তোমার দুই কলিজার টুকরোর গায়ে আমি এক বিন্দু আগুনের আঁচ লাগতে দিব না যতদিন আমি বেঁচে আছি। ওদের এই ভাইজান ওদের ভালো থাকার জন্য তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে। আমি আগামী শুক্রবারই ওদের বিয়ের ব্যবস্থা করব। বাবা, তুমি আর অমত করো না। আনোয়ার মোড়ল স্তম্ভিত হয়ে যায় ছেলের কথা শুনে। আজ শনিবার, তার মানে আর 6 দিন পরেই। এর মধ্যে তুমি কোথায় কুন্দনের জন্য ভালো ছেলে পাবে? সেই চিন্তা তুমি আমার উপরই ছেড়ে দাও বাবা, আমি আছি তো। আনোয়ার মোড়ল আর কিছু ভাবতেই পারে না। ফ্যাকাশে মুখে বসে থাকে একদিকে তাকিয়ে। কালো একটা জিপ এসে থামে আক্তারের বাড়ির সামনে। ঘোলাটে মুখে আক্তার ছুটে আরশের কাছে এসে পড়ল, আমার মনে হয় ওরা খবর পেয়ে গেছে আরশ তুমি এখানে। তুমি পালিয়ে যাও আরশ, পিছনে দরজা দিয়ে সোজা দৌড়ে যাও। একটু যেতেই ওখানে একটা নদী দেখতে পাবে, ঘাটে নৌকো বাঁধা থাকে সবসময়। যে কোনো মাঝিকে আমার নাম বললেই ওরা তোমাকে ওপারে পৌঁছে দেবে। আজ ভারতের সীমান্ত খুলে দেওয়া হবে আরশ, তুমি চলে যাও, তোমার দেশে চলে যাও। আরশ বিস্মিত হয়ে আক্তারের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনি আক্তার ভাই? আপনাকে একা রেখে চলে যাব? ওদের রাগ আমার উপর। আমাকে না পেলে ওরা আপনাকে শেষ করে ফেলবে। আক্তার ছুটে এসে জানালার সামনে দাঁড়ায়, পর্দা সরিয়ে উকি দেয়। এখনো জিপটা দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। সে আবারও দৌড়ে আসে আরশের কাছে। আমার যা হয় হোক আরশ, আমার কথা শোনো তুমি, পালিয়ে যাও, ভারত চলে যাও সীমান্ত হয়ে। কখনো না আক্তার ভাই, আমি মরলে একজন সুপুরুষের মতো মরতে চাই। আপনার পত্রিকায় আমি ওই সব ঘটনা জানিয়েছি। ওদের রাগ আমার উপর। হঠাৎ ওদের কথার মাঝেই দরজায় জোরে জোরে আওয়াজ পড়ে। আক্তার একটা লোহার রড হাতে উঠিয়ে নেয়। পালিয়ে যাও আরশ, পালিয়ে যাও, জিদ করো না, তোমার সামনে পুরো জীবনটা পড়ে আছে। আরশ দুই হাতে মুঠোবন্দি করে উঠে দাঁড়ায়। একটু মুখ কাঁপছে না তার। সিংহের মতো বুক চিতেই মরবে সে। হঠাৎ চোখের সামনে কুমুদের মুখটা ভেসে ওঠে, গলা কেঁপে ওঠে তার। আর দেরি করো না আরশ, আমি বলছি তুমি চলে যাও, এদিকটা আমি দেখে নেব। 2 দিন ঘুম হয় না কুমুদের। চোখের নিচে কালি পড়েছে। বেলা 12টার দিকে হঠাৎই চোখটা লেগে এসেছিল তার। একটু ঘুমিয়ে পড়েছিল বিছানায়। আচমকা চিৎকার করে ঘুম থেকে উঠে বসে সে। ঘুম থেকে উঠেও হাঁপাচ্ছে কুমুদ। চোখ মুখ অন্ধকার হয়ে আছে। কুমুদের চিৎকার শুনে অঞ্জনা আর কুন্দন ছুটে এলো তার কাছে। কি হয়েছে কুমুদ, এমন করছো কেন? এই আপা, কি হলো তোমার? এই কুন্দন, মাকে ডাকো, কুমুদকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। কুমুদ হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, মাস্টার মশাইকে মেরে ফেলেছে ওরা। ওরা শেষ করে দিয়েছে মানুষটাকে। এখন আমার কি হবে? আমি কিভাবে বাঁচবো? কুন্দন চমকে উঠে তাকায় আপার দিকে। কি বলছে আপা এসব? এর মানে কি? মাস্টার মশাইয়ের সাথে তার কি সম্পর্ক? তুমি স্বপ্ন দেখেছো কুমুদ, আর কিছু না। কিচ্ছু হয়নি মাস্টারমশাইয়ের। কুমুদ নিজেকে সামলাতেই পারে না। এত জীবন্ত দৃশ্য কখনো স্বপ্ন হয়? তার সামনে যে কুন্দন বসে আছে তার খেয়ালই নেই। এখনো বুক কাঁপছে তার এক নাগারেই। ভাবি, উনি এখন কোথায়, কেমন আছে? আমি যা দেখেছি তবে কি তাই সত্যি হবে? অঞ্জনা কুমুদের হাত চেপে ধরে বলল, আর কিছু হবে না কুমুদ, কেন এসব দুশ্চিন্তা করছো? মাস্টারমশাই সুস্থভাবে ফিরে আসবে। কুন্দন কাঁপা কাঁপা পায়ে দূরে এসে দাঁড়ায়। তার মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হে কি শুনল সে? তার আপা কি তাহলে সত্যি ভালোবাসে মাস্টার মশাইকে? এই ভালোবাসা কি একপাক্ষিক, নাকি মাস্টার মশাইও
ভালোবাসা আপাকে। এখন সে কি করবে? আমাকে দরজা খুলতে দিন আক্তার ভাই, বাধা দেবেন না। আমি কোনোভাবেই তোমাকে ওদের সামনে যেতে দেবো না আরশ। তোমাকে আমি আদেশ দিচ্ছি, এক্ষুনি পালিয়ে যাও। বেঁচে থাকলে আবার দেখা হবে। আরশ মমতাময় চোখে আক্তারের দিকে তাকায়। কি মানুষটা? এ কি তার নিজের ভাই? একটা ছেলের জন্য যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্য মানুষটা এত উতলা হতে পারে? সে তার এই ছোট্ট জীবনে কিভাবে এই ভালোবাসার ঋণ শোধ করবে? আরশ আক্তারকে 2 হাতে ঠেলে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায়। একটুও হাত কাঁপে না তার। আরশ দরজা খোলার সাথে সাথেই 10-12 জন তাগড়া যুবক ঘরে ঢুকে। সবার মুখ ঘরমাক্ত। তাদের দিকে তাকাতেই বিস্ময়ে অভিভূত হয়ে যায় আরশ। তোরা? আরে সমস্যা কি তোর? দরজা খুলতে এত দেরি করছিস কেন? পানি দিয়ে খেতে আমাদের, তৃষ্ণায় পান যায় যায় অবস্থা। আরশের বিস্ময় কাটে না। আক্তার বুঝতেই পারে বিপদ নেই, ওরা আরশের পরিচিত। সে তাড়াতাড়ি করে ভিতরে চলে যায় পানি আনতে। তোরা কিভাবে জানিস আমি এখানে আছি? হাসলি বন্ধু, সিংহ বনে ছাড়া আর কোথায় পাবো? ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে আক্তার, সাথে কিছু বিস্কুট। ভাই আপনার নাম আমরা জানি, আপনি আক্তার ভাই। অনেক গল্প শুনেছি আপনার আরশের কাছে, আজ সামনাসামনি দেখে ধন্য হয়ে গেলাম। একটু সালাম করি আপনাকে। এই বলে ছেলেগুলো সব একে একে পা ধরে সালাম করতে থাকে আক্তারের। আক্তার অবাক হয়ে যায়। ওরা কারা? আক্তার ভাই, ওরা আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। অনেক বলেছি ওদের কথা, আপনাকে মনে আছে? আক্তার কাঁপা কাঁপা গলায় বলল, মনে আছে, সব মনে আছে। মঈন নামক ছেলেটা আরশের কাছে বসে আরাম করে। ওর কাঁধে হাত রেখে বলল। আরশ ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাচ্ছিস তুই? এবার তো সময় হয়েছে বন্ধু সিংহের গর্জন তোলার। তুই আসিস তো আমার সাথে? আমি আছি তোদের সাথে। মঈন তার সাথে থাকা বাকিদের দিকে তাকায়। তাদের চোখে মুখে অদ্ভুত একটা তেজ দেখতে পাচ্ছে সে। সত্যি যেন সিংহের চাপা গর্জন দিচ্ছে তারা। বিসিবি থেকে খবর পেলাম, কলকাতার একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে শেখ মুজিবুর একটা গুপ্তবেতার প্রতিরোধ ডাক দিয়েছেন। হত্যাকাণ্ডগুলো থামেনি আরশ। শহরের অবস্থা অনেক খারাপ। প্রতিটা অলিতে গলিতে লাশের গুপ্ত জমেছে। নিউ মার্কেটের এলাকার আজও 17 জনকে তুলে নৃশংসভাবে খুন করেছে ওরা। আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আমরা কিছুই জানি না। আমাদের প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে হবে আরশ। বাংলার মাটিতে আর একটি নির্দোষের রক্ত আমরা আর দেখতে চাই না। আক্তার হতবাক হয়ে ওদের কথা শুনছে। ছেলেগুলোর যেন রক্ত গরম হয়ে ধিকি ধিকি করছে। আমরা স্বাধীনতা চাই আরশ। সংগ্রাম এবার স্বাধীনতার জন্যই হবে, মুক্তির জন্য হবে। আমরা বঞ্চিত করা হয়েছে অনেক কিছু, আমাদের কিছুই বলিনি, কিন্তু এবার আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এখন সময় এসেছে গর্জে ওঠার। আরশ জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার মাথার রক্ত চঞ্চল হয়ে ওঠে। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে সে। আমি আছি তোদের সাথে। কবির অবাক হয়ে আরশের দিকে তাকিয়ে বলল, একবারও ভাবলি না এটা তোর দেশ না? তুই তো যে কোনো সময় পালিয়ে যেতে পারবি দেশ ছেড়ে, নিজের বাড়ি চলে যেতে পারবি। তাছাড়া পার্মানেন্ট ইন্দিরা গান্ধী জানিয়েছে সীমান্ত খুলে দেয়া হয়েছে, অগণিত মানুষ ধাবিত হচ্ছে সেদিকে। তুই নিজের জীবন বিপন্ন করে আমাদের সাথে হাত মেলালি। আরশ মুচকি এসে কবিরের দিকে তাকায়। তার এক চোখে যেন খেলা করছে স্বপ্ন, অন্য চোখে তেজ। সত্যিকারের সুপুরুষদের নিজস্ব কোনো দেশের জন্য, জাতির জন্য মায়া থাকে না। তারা লড়ে গোটা পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। এদেশ আমার না হতে পারে, কিন্তু এদেশে আমার ভালোবাসা রয়েছে, আমার প্রেম রয়েছে। এদেশ আমাকে অনেক কিছু দিয়েছে। পেটের দায়ে ওখান থেকে যখন পালিয়ে এলাম, এদেশ আমাকে অন্ন দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমার শরীরে যতদিন প্রাণ থাকবে, আমি এই দেশের জন্য সেই প্রাণটুকু দিতে প্রস্তুত থাকব। ওরা মুগ্ধ হয়ে আরশের দিকে তাকায়। ছেলেটার মধ্যে অদ্ভুত একটা জীবনী শক্তি আছে, তেজ আছে। আর তার তেজি চোখের দৃষ্টি দিয়ে সে যখন তাকায়, সে দৃষ্টি দেখে শরীরে জোর আসে। মঈন এসে আরশের কাঁধে হাত রাখে। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে ছোট্ট একটা হাসি।
তাহলে আজই আমাদের সাথে তোকে যেতে হবে। কোথায়? আমাদের জয়ের ভাইকে মনে আছে তোর? আমাদের 2 বেচ সিনিয়র ছিল, রাজনীতি করতো একটা সময়। হ্যাঁ জহির ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ। ওনার কাছ থেকে সাহসিকতার দীক্ষা পেয়েছি আমি অনেকবার, কিন্তু ওনার কাছে কেন যাব আমরা? এমনকি তোকে খবর দেওয়ার কথা উনি আমাদের বলেছেন। তুই যে এখানে থাকতে পারিস এটা উনি জানিয়েছেন। তোর পত্রিকা আজ উনি পড়ে সাথে সাথে আমাদের পাঠিয়ে দিলেন। আরশ ভাসা ভাসা চোখে আক্তারের দিকে তাকায়। আক্তার জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তার মনে হচ্ছে পশ্চিম পাকিস্তান বাঙালিকে যতটা দুর্বল মনে করেছে, তারা মোটেও তা নয়। এক একটা বাঘ বাস করে বাঙালি এক একটা ছেলের মধ্যে। তার মন বলছে এই তেজ ওদের স্বাধীনতা কেড়ে আনবে, ওদের অধিকার কেড়ে আনবে, বদলা নেবে এই নির্দোষ মানুষগুলোর খুনের, নেবেই। বুকে জড়িয়ে রেখেছে জহির আরশকে। আরশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বারবার সে রাতের কথাগুলো মনে পড়ছে তার। কাঁদবি না আরস, একদম কাঁদবি না। তোর মতো বীরের চোখে পানি নয়, আগুন মানায়। জহির ভাই, ওরা আমার সামনে আমার মায়ের মতো বোনের মতো মেয়েগুলোকে বস্ত্রহীন করেছে, নিরপরাধ মানুষগুলোকে পিঁপড়ার মতো মেরেছে। আমি কিছুই করতে পারিনি। আমার যে কাপুরুষ আমার আর কাউকেই মনে হচ্ছে না। কে বলেছে তুই কাপুরুষ? তুই যা করে দেখিয়েছিস, কয়জন সেই সাহস দেখাতে পারে? তোর লেখার মাধ্যমে, ছবির মাধ্যমে কত মানুষ জানতে পেরেছে সেই রাতের ঘটনা, তুই জানিস? আরশ মাথা তুলে চোখ মুছে দৃঢ় চোখে তাকায় জহিরের দিকে। শ্যামলা ছোটখাটো মানুষটার চোখে যেন বারুদ খেলা করছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। আরশ অবাক হয়ে জহিরকে দেখতে থাকে। তোদের এখানে কেন ডেকে এনেছি জানিস তো তোরা? জি জহির ভাই, মঈন কবির ওরা আমাকে জানিয়েছে। জহির পূর্ণ দৃষ্টি মেলে আরশের দিকে তাকায়। তার চওড়া বুকে যেন সাহসিকতার মহড়া চলছে। আরস আরেকবার ভেবে দেখ, তুই চাইলেও ভারত পালিয়ে যেতে পারবি, কেউ তোর নাগাল পাবে না। ওখানে তোর বাড়ি, পরিবার। এই যুদ্ধে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে, প্রাণ নাশ পর্যন্ত হতে পারে। আরশ মুচকে এসে জহিরের দিকে তাকায়। কিসের ভয় দিচ্ছেন জহির ভাই? মাস্টারদা সূর্য সেন হলের 121 নম্বর সেই ঘরে বসে কি দীক্ষা দিয়েছিলেন আমাদের? আমরা পুরুষ, আমাদের এক চোখে থাকবে বারুদ, আরেক চোখে থাকবে শান্তি। যে কোনো মুহূর্তে যে কোনো একটা কাজে লাগবে। আমাদের নিজস্ব জাতি নেই, দেশ নেই, গোটা পৃথিবী আমাদের দেশ, যার কোনো সীমান্ত নেই। যে মেয়েগুলোকে ওরা উঠিয়ে নিয়ে গেছে ওরা আমার বোন জহির ভাই। যে মাগুলোকে ওরা বিবস্ত্র করেছে ওরা আমার মা। যে মানুষগুলোর বুকে চোখে বেঁধে গুলি ছুটেছে ওরা আমার ভাই। আর যে বাড়িগুলো আগুনে ঝলসে দিয়েছে ওগুলো আমার বাড়ি। এখন আপনি বলুন জহির ভাই, আমি আমার পরিবারের হয়ে প্রতিশোধ নেব না? জহির 2 আঙ্গুল নিয়ে 2 চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেলে। উপস্থিত সবার চোখেই পানি। জহির 2 হাতে আরশের 2 কাঁধে রেখে পড়ল, এই বীর যুবকটারই চেয়েছিলাম আমি। তোর রাজকন্যার কথা ভাববি না একবার? আরশ কিছুটা থমকে যায়। আসার সময় কুমুদের অশ্রুসিক্ত ছুচিরা বারবার চোখের সামনে ভেসে যায়। শুধু এই একটা জায়গায় ও দুর্বল হয়ে পড়ে। এক নারীর 2 চোখের গভীরতার কাছেই অসহায় হয়ে যায় ও বারবার ভাববো জহির ভাই, স্বাধীন বাংলায় তাকে আমি আমার নিজের করে নেব। ততদিন পর্যন্ত ওই সজল চোখগুলো পুঁজি করে নিয়ে এসেছি। আমি ওকে কথা দিয়েছি, যতদিন তার মাস্টার মশাইয়ের শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন ওকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। হঠাৎ কবির, মঈন ওরা ঝাঁপিয়ে পড়ে আরশের উপর। আরশকে ঘিরে হট্টগোল করতে থাকে ওরা। জহির কিছুটা সময় দেয় ওদের আনন্দ করতে। ওদের সামনে এক কঠিনতম সময় অপেক্ষা করছে। ওদের পাড়ি দিতে হবে এক দুর্গম পথ। হয়তো কেউ পাড়ি দিতে পারবে, না হয় কেউ কাটায় বিধে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই 13টা মুখ হয়তো একসাথে আর দেখা নাও হতে পারে। ওরা হয়তো হাসতে ভুলে যাবে, ব্যথা পেতে পেতে ব্যথার অনুভূতি ভুলে যাবে। তাই শেষবারের মতো সবাই একসাথে আনন্দ করুক। জহির ভাই, আমাদের এখন কি কাজ? তোদের আগামী সকালে চট্টগ্রাম পৌঁছাতে হবে। শোনা যাচ্ছে চট্টগ্রামে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে ওরা। তোদের
আমার বন্ধু অর্জুনের কথা মনে আছে তো? আরস চাপা গলায় পড়ল। অর্জুন দা, 52 ভাষা আন্দোলনের সময় যার বাবা শহীদ হয়েছিলেন? হ্যাঁ, সেই অর্জুন সেন। তোদের বড্ড দরকার ওর। ও ওখানে মুক্তিবাহিনী গঠন করেছে। হয়তো সবাইকে ওখানে রাখবে না একসাথে, কাউকে ভোলা বা যশো পাঠিয়ে দিবে। তোরা কাল সকালে চট্টগ্রাম রওনা হয়ে যাবি। আমাকে যেতে হবে উত্তরের দিকে। ওখানে কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হবে আমাকে। তবে আমি যে কোনো মুহূর্তে তোদের সাথে দেখা করতে যেতে পারি। জহিরের সামনে থাকা 13টা টকবগে যুবকের রক্ত গরম হয়ে ওঠে। জহির ভাই ওদের ঠিকই বলেছিল, বীর পুরুষদের এক চোখে থাকে বারুদ আর অন্য চোখে শান্তি। ওদের এখন বারুদের বিস্ফোরণ ঘটাতে হবে, তবেই শান্তির দেখা মিলবে। জহির স্মিত হেসে পড়ল, আজ রাতের মধ্যে সব প্রস্তুতি নিয়ে নে তোরা। কাল সকাল সূর্য ওঠার আগেই রওনা দিতে হবে তোদের। কবির ভাষা ভাষা চোখে জহিরের দিকে তাকিয়ে পড়ল। জহির ভাই, বল না। একটাবার আপনি আমাদের সবাইকে বুকে জড়িয়ে নেবেন। হয়তো এটাই শেষবার, আর হয়তো এই সুযোগটা নাও পেতে পারি। জহির ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। উপস্থিত সবার মুখ থমথম করছে। জহির মাথা নেড়ে পড়ল, আমি সেই দিন তোদের বুকে জড়িয়ে নিব, যেদিন তোরা সাহসী যোদ্ধার মতো বুক চিতিয়ে যুদ্ধ করবি ঘাতকদের মুখোমুখি। তোদের গর্জন ছিন্ন ভিন্ন করে দিবি ওই পাক সেনাদের। দেশের জন্য মরতে, বুকের রক্ত ঢেলে দিতে। যেদিন যেদিন এক পাও পিছিয়ে যাবি না, সেদিন তোদের আমি বুকে জড়িয়ে নিব। জহিরের সামনে 13টা সুপুরুষ পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। সবার চোখে এক উদ্যমী স্বপ্ন। আরশি বেগম হতবিহ্বল হয়ে পড়েছে। 2 মেয়ের বিয়ে একসাথে, কি করবে না করবে কিছুই মাথায় আসছে না তার। দেশ নিয়ে ভাবার সময় কোথায় তার? ওসব পুরুষ মানুষদের ভাবনা। তার এখন একটাই ভাবনা, 2টা করে সব গহনা তাকে এখন আলাদা করতে হবে। বিশাল গহনার বাক্স খুলে বসেছে সে। মাথায় এলোমেলো হয়ে আছে এখন তার। ঝড়ের মতো মায়ের ঘরে ঢুকলো কুন্দন। তার চোখে মুখে রাগ, চুল উস্কো খুস্কো। মা। আরশি বেগম সেদিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে আবারও নিজের কাছে মন দেয়। মা, আমি কিছু বলছি। শুনতে পাচ্ছি আমি। কি বলবি তাড়াতাড়ি বল, একদম বিরক্ত করিস না। মা, বাবা আর ভাইজান নাকি একই দিনে আমার আর আপার বিয়ে দিবে? হ্যাঁ, এই জন্যই তো এত ব্যস্ত আমি। এদিকে একটু আয় তো মা। এই সীতাহারটা গলায় পরিয়ে দেখি কেমন লাগে। আমার কুমুদকে নিয়ে তো দুশ্চিন্তা নেই। ওকে যা পড়ানো হয় তাতেই রাজরানীর মতো মনে হয়। অন্য সময় হলে মায়ের এই কথায় মন খারাপ করতো কুন্দন, কিন্তু আজ কোনো কথাই তার কানে ঢুকছে না। সে ছুটে এসে মায়ের কাছে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকাও মা। আমাকে না জানিয়ে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে ওনাদের? আরশি বেগম চমকে উঠে মেয়ের দিকে তাকায়। কোনো এসব কি বলছে? ওর মাথা ঠিক আছে? এবারে কোনো মেয়ের এত সাহস হয়নি আনোয়ার মোড়ল বা সারোয়ার মোড়লের উপর কথা বলবে। আজ এইটুকু মেয়ের এত বড় সাহস যে অধিকার নিয়ে কথা বলছে। আরশি বেগম উঠে দাঁড়ায়। ইচ্ছে করছে ঠাস করে মেয়ের গালে একটা চড় বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সে। তোর বাবা আর ভাইজানের অনুমতি নিতে হবে তোর কাছে থেকে। অবশ্যই নিতে হবে মা। এটা আমার সারা জীবনের ব্যাপার। আমার পড়াশোনা শেষ হয়নি এখনো। আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তাছাড়া বড় কথা, দেশের অবস্থা এখন একদমই ভালো না। দেশের এই অবস্থায় বিয়ের কথা কিভাবে চিন্তা করো তোমরা? কুন্দন হাঁপাতে থাকে কথা শেষ করে। আরশি বেগমের চোখ কপালে উঠে যায়। মেয়েটা কি পাগল হয়ে গেল? ও জানে ও কি বলছে। এই কথা যেন এখানে শেষ হয় কুন্দন। বাবা আর ভাইজান জানতে পারলে তোমাকে জানে শেষ করে ফেলবে। কুন্দন চিৎকার করে বলল, হ্যাঁ, সেই ভয় দিয়েই তো আমাকে এত বছর চুপ করিয়ে রেখেছো মা। আমি আর আপাতত তাদের হাতের পুতুল। সেই ছোট থেকেই আমাদের মুখ তালাবদ্ধ করে রেখেছো তোমরা। আমাদের কোনো স্বাধীনতা নেই কিছু বলার। আমরা নামেই জমিদার বাড়ির মেয়ে, অথচ আমাদের থেকে যেসব মেয়েরা রাস্তায় থাকে তারাও সুখী। কিন্তু আর না, আর সেই সুযোগ আমি ওনাদেরকে দিব না। আমি এই বিয়ে করব না, কখনো করব না। আরশি বেগম মেয়ের 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, খুব বার বেড়েছিস কিন্তু কুমুদ। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। কি সমস্যা তোর বিয়ে করতে? পড়াশোনা করতে চাইলে বিয়ের পর করবি। কুন্দন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সম্ভব না মা।
কারণ আমি এখন অন্য কিছুর সাথে জড়িয়ে যাব। আমার পক্ষে এই বিয়ে সংসার এগুলো একদম সম্ভব না এখন। আরশি বেগম মেহকুচকে কাপা কাপা গলায় বলল, অন্য কিছুর সাথে জড়িয়ে যাবি মানে? কি বলতে চাচ্ছিস তুই? কুন্দন ছোট্ট একটা শ্বাস ফেলে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি যুদ্ধ করব মা, পূর্ব পাকিস্তানের হয়ে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করব আমি, বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনবো আমি। বেশ কিছুক্ষণ আরশি বেগম যেন কথা বলতেই পারে না, থমকে তাকিয়ে থাকে মেয়ের দিকে। সারা ঘরের পিন পতন নীরবতার মধ্যে হঠাৎ আরশি বেগম শব্দ করে একটা চর বসিয়ে দেয় মেয়ের গালে। কুন্দন ছিটকে যেয়ে পড়ে অন্য এক পাশে। খাটের কোনায় লেগে ঠোঁট কেটে যায় সামান্য, কিন্তু কাঁদে না সে। উঠে দাঁড়িয়ে পড়ে সে শক্ত হয়ে। তাকে যে এখন অনেক শক্ত হতে হবে, একজন সাহসী মুক্তিযোদ্ধা হতে হবে তাকে। এতটুকুতে কষ্ট পেলে তাকে হবে না। কুমুদ, অল্প কিছু খেয়ে নাও, অসুস্থ হয়ে যাবে তো তুমি কিছুদিন পর। কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না ভাবি। ভাইজান কি সিদ্ধান্ত নিয়েছেন তুমি শুনেছ তো? এই শুক্রবারই আমার বিয়ে, তারপরেই নাকি আমাকে রেজওয়ান সাহেব আমাকে নিয়ে বিলেত চলে যাবেন। এদিকে দেশে নাকি যুদ্ধ লেগেছে। মাস্টারমশাই কোথায় ভাবি? কোথায় চলে গিয়েছেন উনি আমাকে এভাবে একা ফেলে? শেষ দেখাটাও কি ওনার সাথে আমার আর হবে না? অঞ্জনা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। কি বলার আছে তার? হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল। এর মধ্যে যদি মাস্টার মশাই না আসে, সত্যি সত্যি মেয়েটার বিয়ে হয়ে যাবে অন্য একজনের সাথে। এক বুক অপূর্ণতা নিয়ে তাকে অন্যের সংসারে যেতে হবে, ঠিক সে যেমনটা এসেছে। আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আজ থেকে আমরা স্বাধীন। বাংলার মানুষ আমাগো দেশের নাম বাংলাদেশ হইব। ছোট মোড়ল সাহেব, শেখ মুজিবরে গতকাল রাতে পাক বাহিনী গ্রেপ্তার করছে। রেডিওতে শুনলাম ছোট মোড়ল গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন উনি। আমাগো এখন কেউ আটকেবার পারবো না, আমরা স্বাধীন হইয়াই ছাড়বো। ভাবিজান কি ভিতরে আছেন? ভাবিজান, একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। অঞ্জনা তাড়াতাড়ি করে মাথায় কাপড় তুলে দেয়। অঞ্জনা কুমুদের দিকে তাকায়। সে এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে কামরুল? কোনো সমস্যা হয়েছে? কামরুল এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, ভাবিজান, বাগানে একজন আপনার সাথে দেখা করতে এসেছে। অঞ্জনা ভ্রুকুচকে বলল, আমার সাথে দেখা করতে এসেছে মানে? কে এসেছে এত রাতে? আমার বাপের বাড়ির কেউ? তাকে ভেতরে আসতে বলনি? আপনার বাপের বাড়ির কেউ না ভাবিজান, আমি তারে আগে কখনো দেখি নাই। হ্যাংলা পাতলা একজন মানুষ বলল এই বাড়ির বউকে ডেকে দিতে, আর খুব গোপনে ডাকতে বলল, আর কেউ যেন না জানে। অঞ্জনা ভেবেই পায় না এই রাতে তার কাছে কে আসবে, তাও আবার গোপনে। তার একবার মনে হয় সে যাবে না। দেশের অবস্থা ভালো না, উত্তাল হয়ে আছে দেশ। এই অবস্থায় সে একটা মেয়ে হয়ে রাতের অন্ধকারে বাগানে যাবে কেন? আর এই কথা তার স্বামী বা শ্বশুরের কানে গেলে তাকে জীবনটাই হারাতে হবে। ও ভাবিজান, মানুষটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কপালে বেয়ে মানুষটার দর দর করে ঘাম পড়ছিল। অঞ্জনা ইতস্তত করে তাকায় কামরুলের দিকে। আপনি কোনো চিন্তা করবেন না ভাবিজান, আমি পাহারা দিব আপনারে। আসেন, আমার সাথে কেউ জানবে না। অঞ্জনা ভয়ে ভয়ে পা বাড়ায়। যাওয়ার আগে পুরো শরীর শাড়ি দিয়ে ভালোভাবে ঢেকে নেয়। ভাবিজান, ওই যে জাম গাছের নিচে উনি দাঁড়ায় আছে, সাদা পাঞ্জাবি পরা। আপনি যান, আমি এইখানে আছি। কেউ আসলে আমি সাথে সাথে আপনার ইশারা দিব। আপনি বলবেন গরমে হাঁটতে আসছেন বাগানে। অঞ্জনার পা কাঁপছে। তার স্বামী জানতে পারলে হয়তো শেষ করে দিবে তাকে, কিন্তু সত্যিটা জানতে না পারলে তারও অস্বস্তি লাগবে। কে এসেছে তার কাছে? আনোয়ার মোড়ল আর সারোয়ার বসে আছে পাশাপাশি। দুজনে রাজনৈতিক বিষয়ে আলাপ করছে। মুখ থমথম করছে দুজনের। মেজর শরাফত আকবর তাদের উত্তরের ভিটায় ক্যাম্প করবে বলে জানিয়েছে। অনুমতি চায় নাই, আদেশ দিয়েছে। উত্তরের আশেপাশে প্রচুর লোক বসতি। মেজরদের টার্গেট ওখানে। কি করবে বাবা? রাজি হতে হবে, আর তো কিছু করারও নেই। তাছাড়া এবার কুমুদ আরেকবার কুন্দন তাদের সামনে যা করলো, রাজি না হলে তো আমাদের এই মুক্তিবাহিনী ভেবে বসবে। কিন্তু বাবা, মাস্টার গেল কোথায়? সেদিনের পর থেকে তো আর কোনো খোঁজই নেই।
আনোয়ার মোড়ল চিন্তিত মুখে বলল, খোঁজ না থাকাই ভালো। ও এখানে আসলেই ওকে ধরে নিয়ে যাবে ওরা। তার চেয়ে যেখানে আছে থাক। সারোয়ার মনে মনে তো এটাই চায়, ওকে ধরে নিয়ে যাক। দুজনে চুপ করেছিল। হঠাৎ দরজায় আওয়াজ পায় কারো। কে ওখানে? বাবা, আমি। কোমরে মৃদু গলার আওয়াজে আনোয়ার মোড়ল তাকায় সারোয়ারের দিকে। খুব বেশি দরকার না হলে বাড়ির মেয়ে বউরা এ ঘরে আসে না, যেখানে পুরুষেরা বৈঠক করে। কুমুদ মা, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, ভেতরে আসবো। এসো। কুমুদ দরজা ঠেলে ধীর পায়ে ঘরে ঢুকে। তার চেহারা দেখে চমকে ওঠে দুইজন। সোনার প্রতিমার মতো মুখটা, একই অবস্থা। চোখ মুখ কোটরে ঢুকে গেছে যেন। কাঁদতে কাঁদতে চোখ নাকের ডগা লাল হয়ে আছে। চুল দেখলে মনে হচ্ছে কতদিন চিরুনি পড়েনি সেখানে। আঁচল কড়াকড়ি খাচ্ছে মেঝেতে। কি হয়েছে মা? এমন কেন দেখাচ্ছে তোকে? কুমুদ কিছু বলতে যাবে তার আগে সারোয়ার লাফ দিয়ে উঠে বলল, ও আমাদের ছেড়ে চলে যাবে তো, এজন্য মনে হয় ওর মন খারাপ। মন খারাপ করে কি হবে বল কুমু? এটাই তো জীবন রে। এক ঘরে অন্ধকার করে অন্য ঘরে যেতেই হবে। কুমুদ আহত চোখে তাকায় ভাইজানের দিকে। আনোয়ার মোড়লের মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমার কাছে আয় তো মা, এখানে এসে বস। কুমুদ এগিয়ে যেতে যাবে তার আগে সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে কুন্দন। তার চেহারার অবস্থাও একই, কিন্তু কুমুদের চোখে শান্ত বিষাদ, কুন্দনের চোখে রাগ, জিদের আগুন। এ কি কুন্দন মা, তুই এখানে? সারোয়ার রাগে চোখে তাকায় দুই বোনের দিকে। বাবা থাকায় কিছু বলতেই পারছে না, কিন্তু মেয়ে দুটোর ভাবগতিক ভালো লাগছে না তার। কি চায় ওরা বাবার কাছে? কি হয়েছে তোদের মা? কুন্দন দাঁতের দাঁত চেপে পড়ল, আপনাকে আর ভাইজানকে একসঙ্গে খুব বেশি পাওয়া যায় না বাবা, তাই এখানেই এসেছি। ক্ষমা করে দিন, কিন্তু আমার আপনাদের কিছু বলার আছে। কুমুদ শান্ত গলায় বলল, আমারও আপনাদের দুজনকে কিছু বলার আছে বাবা। আনোয়ার মোড়ল একবার মেয়েদের দিকে একবার সারোয়ারের দিকে তাকায়। সারোয়ারের সাথে তার সম্পর্ক যতটা সাবলীল, মেয়েদের সাথে ঠিক ততটাই দূরের। সারোয়ার খুব কম বয়সী সুচতুর হয়ে গিয়েছিল। সে বাবার সাথে জমিদারিতে হাত লাগিয়েছিল। তখন থেকে ছেলে তার কাছে বন্ধুর মতো হয়ে গেছে। বরং সে ছেলের উপর এতটাই নির্ভর যে ছেলের কাছ থেকেই অনেক সময় বুদ্ধি নিতে হয় তাকে। কিন্তু জমিদারি, বিচার কার্য সবকিছুতে সময় দিতে যে কখনো কি মেয়েদের কাছ থেকে দূরে চলে গেছে সে টেরও পায়নি। আজ মেয়ে দুটোর এমন অসহায় চেহারা দেখে ভীষণ কষ্ট হচ্ছে তার। একদম ইচ্ছে করছে না মেয়ে দুটোকে এই অবস্থায় বিয়ে দিয়ে চোখের আড়াল করতে। কি হয়েছে মা বল? সারোয়ার আবারও বলে ওঠে, কি আর হবে বাবা, বুঝতে পারছো না? আমাদের ছেড়ে যেতে ওদের কষ্ট হচ্ছে, তাই বলতেছে। সারোয়ারকে কথা শেষ করতে দেয় না আনোয়ার মোড়ল। হাত দুটো উঁচু করে থামায় তাকে। সারোয়ার চুপ করে যায়। ওদের কথা ওদের বলতে দাও সারোয়ার। আমি শুধু তোমার একার বাবা নই যে শুধু তোমার কথাই শুনবো। আমি ওদেরও বাবা। বলো তোমরা কি বলবে? কুন্দন আর চোখে কুমুদের দিকে তাকিয়ে বলল, আগে আপা বলুক। আগে তুই বল কুন্দন। আনোয়ার মোড়ল স্মিত হেসে বলল, আচ্ছা তোরা দুইজন একসাথে বল। কুমুদ আর কুন্দন দুজনে তাকায় দুইজনের দিকে। দুজন যেন চোখের ভাষায় কথা বলছে। দুজনের মনেই একজন পুরুষ বিরাজ করছে, আরশ, তাদের ভালোবাসার মাস্টার মশাই। কে? সাদা পাঞ্জাবি পরা শুকনো পাতলা মানুষটা সামনে ঘুরে তাকাতেই যেন বিদ্যুৎ খেলে যায় দুইজনের মধ্যে। অঞ্জনা চাপা গলায় চিৎকার করে বলল, আক্তার ভাই আপনি? আক্তার যেন কাঁপছে থরথর করে। তার গলাতে কোনো কথাই বের হচ্ছে না। অঞ্জনার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা গলার কাছে এসে থকথক করছে। এতদিন পর মানুষটা এখানে। আঞ্জু, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? পাগলের মতো অন্য হয়ে খুঁজেছি তোমাকে। তুমি কোথায় ছিলে এতদিন? অঞ্জনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আজ এতদিন পর আবার ভালোবাসার মানুষটা তার সামনে। সে তো ভেবেছিল আর কখনোই দেখাই হবে না তার সাথে। তাকে কষ্ট দিতে হবে ভেবে সে জানায়নি তার কোথায় কার সাথে বিয়ে হচ্ছে। একরকম লুকিয়ে বিয়েটা করেছিল সে, কিন্তু প্রকৃতির ইচ্ছে তো ছিল ভিন্ন।
আবার দুইজনকে সামনাসামনি এনে হাজির করালো। কি হলো আঞ্জু, চুপ করে আছো কেন? উত্তর দাও, কোথায় ছিলে তুমি এতদিন? অঞ্জনা মুখ শক্ত করে দাঁড়ায়। এখন তাকে আবেগপ্রবণ হওয়া চলবে না। এই কথা এ বাড়ির কেউ জানলে সে তো মরবেই, সাথে এই মানুষটাকেও ওরা শেষ করে দেবে। আক্তার ভাই, আমি আর আপনার অঞ্জু নেই। আমি এখন অঞ্জনা, এ বাড়ির বউ, এই মোড়ল বাড়ির একমাত্র উত্তরাধিকারী, সারোয়ার মোড়লের স্ত্রী আমি। আক্তার বরফের মতো জমে যায়। এটা কি শুনল সে? অঞ্জনার বিয়ে হয়ে গেছে, সেই জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। আঞ্জু। অঞ্জনা শক্ত গলায় বলল, অঞ্জু নয় আক্তার ভাই, অঞ্জনা। যদিও শক্ত গলায় বলল, কিন্তু তার ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলতে। দুঃখিত অঞ্জনা, আমি জানতাম না আপনি এখানে। জানলে জীবনেও আপনার দর্শন পেতে এখানে আসতাম না। আমি এসেছি অন্য একটা কারণে। কি কারণ? আক্তার চোখের পানিটুকু দুই আঙ্গুলে মুছে বলল। আক্তার এদিক ওদিক তাকে গলার স্বর নামিয়ে বলল, আমাকে আরশ পাঠিয়েছে, এবারই লজিন মাস্টার। অঞ্জনা চমকে উঠে তাকায় আক্তারের দিকে। আপনি মাস্টার মশাইকে চেনেন কিভাবে? ও আমার পত্রিকার সম্পাদক। 25শে মাস রাতে এখান থেকে পালিয়েও আমার কাছেই ছিল। অঞ্জনা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। তার চোখে পানি টলমল করে ওঠে। মাস্টার মশাই তার ভালোবাসার মানুষটার পত্রিকার সম্পাদক, আর সে কিছুই জানে না। উনি এখন কোথায় আছেন? সুস্থ আছেন তো? উনি কুমুদের কাছে কবে ফিরবেন? মেয়েটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। আক্তার বাঁকা চোখে তার দিকে তাকিয়ে বলল, আপনি ভালো আছেন তো অঞ্জনা, আমাকে না পেয়ে? অঞ্জনা অন্যদিকে তাকিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। আক্তার ম্লান হেসে বলল, এই চিঠিটা রাখুন, কুমুদবর্তীকে দিবেন। আরশ আমাকে বলেছে এই চিঠি যেন শুধু বাড়ির বউয়ের হাতেই দেওয়া হয়, এজন্য আপনাকে দেখে পাঠানো। এই চিঠিতে অনেক গোপন তথ্য আছে। আরশের ধারণা আপনি নিজের জীবন দিয়ে হলেও এটা আগলে রাখবেন। গোপন তথ্য মানে? কোথায় আছেন উনি এখন? আপনার কাছে নেই? না, ও আমার কাছে নেই। এতক্ষণে কোথায় আছে আমি জানি না। আমি আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। অঞ্জনা কেঁপে উঠে তাকায় তার দিকে। তার মানে আর কোনোদিন দেখা হবে না কেন? উনি কি করবেন? এত কথা আমি আসলে বলতে পারবো না। সব কথা এই চিঠিতে লেখা আছে। আর হ্যাঁ, কুমুদবতীকে বলে দিবেন আরশ বলেছে যেভাবে হোক সে তার রাজকন্যাকে উদ্ধার করবেই। অঞ্জনা কাঁপা কাঁপা হাতে চিঠিটা হাতে নেয়, লুকিয়ে ফেলে আঁচলের মাঝে। যে মানুষটা তাকে বিশ্বাস করে এত বড় আমানত তার হাতে তুলে দিয়েছে, তার বিশ্বাসের মর্যাদা দিতেই হবে। আর চলি অঞ্জনা, ভালো থাকবেন। আক্তার ভাই। আক্তার আর দাঁড়ায় না। তার চোখে অশ্রু প্লাবন, আর সে কাউকে দেখাতে চায় না। আজ তার জীবনটা তুচ্ছ মনে হচ্ছে তার কাছে। জীবনটা যার জন্য স্বপ্নের বাগান সাজাতে চেয়েছিল, যাকে সে পাগলের মতো বিগত মাসগুলো খুঁজেছে, আজ সে তারই সামনে দাঁড়ানো। কিন্তু এত কাছে থাকার পরেও তাদের মাঝে এক মহাকাশ সমান দূরত্ব। অঞ্জনা মুখে আঁচল চাপা দিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছে, তার পুরো অঙ্গার হয়ে যাচ্ছে কলিজা। বাবা, আমি বিয়ে করব না। দুই বোনের সমস্যারে একই কথা ভেসে আসে। আনোয়ার মোড়ল অবাক হয়ে তাকায় তাদের দিকে। সারারও বেশ অবাক হয়। কি বললে তোমরা? কুন্দন আর কুমুদ আবারও তাকায় দুইজনের দিকে। বাবা, আসলে আমি এখন বিয়েটা করতে চাই না। আমিও চাই না। আনোয়ার মোড়ল কিছু বলতে যাবে তার আগে আজমল হোসেন হঠাৎ ডাক দেয় তাকে দরজার বাহির থেকে। আনোয়ার মোড়ল উঠে দাঁড়ায়। বিস্মিত হচ্ছে সে বারবার। দুই মেয়েই একসাথে বিয়ে করতে চায় না, সে সমস্যা তাদের। আজ তোমরা ঘরে যাও কুমুদ এবং কুন্দন, বাকি কথা আগামীকাল শুনবো। কুমুদ কান্নাজড়িত চোখে তাকায় বাবার দিকে, কুন্দনও তাকায় কিন্তু রাগী চোখে। কি বললাম শুনতে পাওনি? যাও, নিজেদের ঘরে যাও। কুমুদ আর কুন্দন বেরিয়ে যায়। কুমুদ শান্ত পায়ে আর কুন্দন কুচঘটিকার মতো। সারোয়ার,
তুমি এখন যেতে পারো। আর একটা কথা, ওদের তুমি একান্তে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবে না, জোর করবে না। যা বলার আমি বলবো। কুমুদ শান্ত পায় আর কুন্দন কুজ্ঝটিকার মতো। সারোয়ার জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাকায় বাবার দিকে, এরপর শব্দ করে পা ফেলে হনহন করে বেরিয়ে যায়। সদর দরজার সামনেই অঞ্জনাকে দেখে থমকে যায় সারোয়ার। এত রাতে ও বাইরে কেন? এভাবে শাড়ি দিয়ে আপাতমস্তক ঢাকা, চোরের মতো ঢুকছে ঘরে ইতিউতি তাকাতে তাকাতে। এ কি, তুমি এখানে? অঞ্জনা ভয়াবহভাবে চমকে তাকায় সারোয়ারের দিকে। সে দুঃস্বপ্নেও ভাবেনি তার স্বামীর সাথে দেখা হয়ে যাবে এভাবে। ঠোঁট কাঁপতে থাকে তার তির করে। সারোয়ার জোরে ধমকের সুরে বলল, কি হলো কি? শুনতে পাওনি কি বললাম? যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। কোথায় গিয়েছিলে এত রাতে? অঞ্জনা ফ্যাকাশে মুখে তাকায় সারোয়ারের দিকে। এখন কি হবে? কি হলো অঞ্জনা, এভাবে ঘামাচ্ছ কেন? এত রাতে বাইরে কেন গিয়েছিলে তুমি? অঞ্জনা ফ্যাকাশে মুখে এদিক ওদিকে তাকায়। মাস্টারমশাইয়ের চিঠিটা বাম হাতে শক্ত করে চেপে ধরে রেখেছে সে। জীবন চলে গেলেও এই চিঠি হাতছাড়া করা যাবে না। কিন্তু কোনোভাবে যদি সারোয়ার এটা দেখে ফেলে, মাস্টারমশাইকে কি ধরিয়ে দিবে শত্রুদের হাতে? কি হলো কি? তুমি কি বলবে নাকি আমাকে তোমার মুখ খোলাতে বাধ্য করতে হবে? সারোয়ারের চিৎকারে কেঁপে ওঠে অঞ্জনা। অসম্ভব কান্না পাচ্ছে তার। কি করবে সে এখন? ছোট সাহেব, ভাবিজানের শরীরটা ভালো লাগছিল না, ঘরের মধ্যে দম বন্ধ লাগছিল, তাই আমি বাগানে নিয়ে গিয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম কোনায়, ভাবিজান হাঁটছিল। অঞ্জনা বাঁকা চোখে কামরুলের দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এখন যেন নিঃশ্বাস ফেলতেও ভয় করছে তার। সারোয়ার ভ্রু কুঁচকে কামরুলের দিকে তাকায়। এত বড় বাড়ির মধ্যে তার দম বন্ধ লাগছে, তাই বলে এত রাতে বাগানে হাঁটতে হবে তাকে? ভাবিজানের শরীরটা ভালো না ছোট মোড়ল সাহেব, তাই হয়তো। সারোয়ার নির্লিপ্ত চোখে আস্তে আস্তে হেঁটে অঞ্জনার সামনে এসে দাঁড়ায়। অঞ্জনা জোরে চেপে ধরে চিঠিটা হাতের মধ্যে, বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে তার। সারোয়ার এক হাত অঞ্জনার কপালে রাখে। অঞ্জনা চোখ বন্ধ করে ফেলে। কই, জ্বর নেই তো? কোথায় খারাপ লাগছে তোমার? অঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, তেমন কিছু না, আপনি দুশ্চিন্তা করবেন না, এখন ভালো লাগছে একটু। সারোয়ার কামরুলের দিকে তাকিয়ে ইশারা দেয় ওখান থেকে চলে যেতে। কামরুল কিছুটা ইতস্তত করে চলে যায়। তার মন বলছে ভাবিজানের কাছে মাস্টারমশাইয়ের খবর এসেছে। স্বামী থাকতে, শ্বশুর শাশুড়ি, ননদ থাকতে একটা কাজের লোক তোমার অসুস্থতার কথা জানতে পারলো না অঞ্জনা? অঞ্জনা ভয়ার্ত চোখে সারোয়ারের দিকে তাকায়। সারোয়ার মুখ শান্ত, কিন্তু এই শান্ত ভঙ্গি অঞ্জনা চেনে। কেবলমাত্র ঝড়ের আগেই প্রকৃতি যেমন শান্ত থাকে। আপনি ভুল বুঝছেন আমাকে, তেমন কিছু হয়নি। আপনারা কত দুশ্চিন্তায় থাকেন, শুধু শুধু বিব্রত করতে চাইনি। সারোয়ার এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অঞ্জনার দিকে। অঞ্জনা ভয়ে সেদিকে তাকাতেই পারে না। ঘরে যে বিশ্রাম করো, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। না না, ডাক্তারের প্রয়োজন নেই, আমি এখন ঠিক আছি তো। সারোয়ার শীতল চোখে তাকায় অঞ্জনার দিকে। অঞ্জনা ভয় ভয় বলেই, ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেছেন